যাচ্ছে। হ্যাঁ, অনিন্দ কেমন আছো? খুব ভালো আছি। আজকেও আমরা শুভ সন্ধ্যা। মোটামুটি 3 দিন আগে চলে এলাম। শুভ সন্ধ্যা। তো মোটামুটি স্টার্ট করতেই পারি নাকি? একটু দেখে নেব কারা কারা এসছে, এক আধজন ঢুকে পড়লেই হ্যাঁ, হ্যাঁ। আহ, শুরু হয়ে যাবে। তো তুমি কি দুপুরে বসে লিখছিলে? না না, আমার হঠাৎ একটা লেখা পেলো, সেটা লিখছিলাম। এবার লিখতে লিখতে আমার খেয়াল ছিল না যে এই সময়টা এগিয়ে আসছে। তারপর দেখলাম না, অ্যাম্পল টাইম আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, দেব তো 10 মিনিট 15 মিনিট, ওটা কোনো ব্যাপার না, ওটা ওটার মধ্যে ইয়ে করে দেয়। তো যাই হোক, আমরা মোটামুটি শুরু করেই দিচ্ছি। কারণ দেখো, এখনো যদি কেউ না এসে থাকে, একটা দুটো করে আসবে। এবং এই এন্টায়ার ব্যাপারটা তো পরে ওয়াচ পার্টিতে তো লোকে দেখবে। নিশ্চয়ই নিশ্চয়ই, রিপ্লে না একটা, রিপ্লে তো হচ্ছে। ঠিক আছে, আমরা কথা বলা শুরু করি। আমরা তো আমরা কথা কথা বলা বলি। শুরু করি। তো প্রথমে তো না, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, মানে আহ, শিল্পী, মানে গায়ক, গীতিকার, সুরকার, কবি, তারপরে স্ক্রিপ্ট রাইটার, হ্যাঁ, আমি জানি না উপন্যাস টুপন্যাস লিখেছো কিনা, তারপরে এখন অভিনেতাও। তো এই যে সাতখানা টুপি মাথায় পরে, হ্যাঁ, বাংলাতে আমরা টুপি বলছি, ওটা তো একটা টুপির মধ্যে ফেদার থাকে অনেকগুলো, তাও নিয়ে কাজকর্ম তার এত সামলাও কিছু, কিন্তু। এত কিছুর পরেও আমি এখনো টুপি পরে যাচ্ছি। হ্যাঁ, ওই যে বাংলার, মানে বাংলাতে না শব্দগুলোকে না পুরো শেষ করে দিল যেন মনে হলো। না, হ্যাঁ। ওই যে তুমি বললে না সতীর্থ, যে আহ, জানি না উপন্যাস লিখেছো কিনা। হুম। আমার হঠাৎ মনে হলো যে আমি নিজে এক সত্যি তো, আমি উপন্যাস কখনো লিখিনি, এই ফিল্ডটা আমার এক্ষুনি এলো, শেয়ার করছি। যে হুম। কিন্তু মাই লাইফ ইটসেলফ ইজ এ নোভেল। ইয়েস, অফ কোর্স। হ্যাঁ, সে তো এবং প্রত্যেকের জীবনেই, মানে একটা ঘটনাবলী যেভাবে চলে, মানে প্রত্যেকের জীবনই একটা উপন্যাস, কিন্তু সত্যি গল্প, কথাই তো। একটা করে উপন্যাস, তো আমি যদি সেই উপন্যাসটা পড়ে, যদি ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়ে থাকেন যে তুই হুম। একটা উপন্যাস, এবার হুম। হুম। তাহলে মনে হয় তার মধ্যে আহ, এই যে অভিনয় বলো, লেখা বলো, কবি বলো, কারণ আমি কোনোটাই হব বলে কিছু আমি করিনি কখনো। হুম। হুম। মানে আমি গায়ক হব বলে গান গাইনি, আমি হুম। লেখক হব বলে লিখিনি, এগুলো আমার মধ্যে এমনি ছোটবেলা থেকেই আছে। এগুলো মানে আলাদা করে অ্যাকোয়ার করতে হয়। ভালো সো আই লাগার এম একটা ভেরি জায়গা ছিল। পিপল, ভালো লাগা, ভীষণ প্যাশনেট, যেখানে নাকি রেডিওর একটা বিরাট ভূমিকা আছে আমার হুম। মধ্যে। নাটকের সেন্স এবং অডিও ভিজুয়াল সেন্স ক্রিয়েট করার পেছনে রেডিওর একটা বিরাট ভূমিকা আছে। হুম। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, গুড ইভিনিং মানে আমি, দেববাণী ঘোষাল, ঠিক আছে। এবার আসতে শুরু করেছে, পাচ্ছি হ্যাঁ, লোকজনকে। হ্যাঁ, বলো বলো, তুমি কি বলছিলে? সবাই যখন আসছেন একটা কথা বলি যে সুতীর্থ, আমার মনে হয় আমরা এই অনুষ্ঠানটা শুরু করার আগে ব্যাক স্টেজে আমরা কথা বলছিলাম, হ্যাঁ। যে আমার মনে হয় যে তোমার এই অনুষ্ঠানের আমি দু একটা এপিসোড দেখেছি, হুম। এবং দুটো এপিসোড দেখেছি, ইনফ্যাক্ট রাজারটা দেখেছি আর জগন্নাথ দারটা দেখেছি। হুম। তুমি দিকটা এখনো দেখা হয়নি, তবে আমি অবশ্যই শুনি। কিন্তু ঘটনাটা হলো যে আমার তোমার এই প্রচেষ্টাটা দেখে মনে হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট টু কোট আনকোট আকাশবাণী, আমার মনে হচ্ছে আজকে পৃথিবীটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেটা অনেক বড় আকাশবাণী, যেটা মহাকাশবাণী বলা হয়। অর্থাৎ হুম। আজকে ইচ্ছে করলে বিদেশে বসে শত সহস্র মাইল দূরে বসে একটা মানুষ এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। অর্থাৎ হুম। রেডিওটা দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। শুনতে পাচ্ছেন। তো এবং তোমার এই যে একটা ইউনিক প্রচেষ্টা, আমি চেষ্টা করব, আমার শুভেচ্ছা রইলো, এবং আমি আমার বন্ধু বান্ধব অনেককে শেয়ার করেছি। শুধু আমি করছি বলে না, অবশ্যই আমি করছি বলে, সেটা মিথ্যে কথা বলা হবে, আমি করছি বলে আমার বন্ধুদের আমি পাঠিয়েছি। কিন্তু হুম। আমি আমার পেজে, অফিসিয়াল পেজে পাবলিক পোস্ট করেছি, যাতে যত মানুষ দেখতে পারে। হুম। হুম। কারণ তোমার এই প্রচেষ্টাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্তব্য বা দায়িত্ব বা বন্ধুতা যাই বলো না কেন, সেটা আমারও আছে এবং আমাদের আশপাশে যারা বন্ধুরা রয়েছে সবার আছে, কারণ এটা আমাদের কাজ। একেবারেই, আমি এইটাই মানে বলতে যাচ্ছিলাম যে কি, এই যে তুমি বারবার বলছিলে তোমার এই প্রচেষ্টা, তোমার এই প্রচেষ্টা, হয়তো আমি, হয়তো শুরুটা করলাম, কিন্তু আমি এটা একা তো ইনিশিয়েট পারবো না। করেছে, এটা, হ্যাঁ, এক্স্যাক্টলি। ইনিশিয়েট না, এত করেছি। করা সম্ভব না, এটা আমি একা একা করা পারবো না, এটা সম্ভব কারোর না। পক্ষেই সম্ভব না।
দিস হ্যাজ টু বি এ টিম ওয়ার্ক, এবং শুধু টিম ওয়ার্ক বলে না, তুমি তো জানোই, মানে আমরা তো কথা প্রসঙ্গ এগুলোতে আসবো, অনেক বড় কাজ রয়েছে রেডিও নিয়ে, গান নিয়ে, রেডিওর অনুষ্ঠান নিয়ে, এবং শিল্পীদের যে একটা 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 যোগসূত্র তৈরি করার জায়গাটা আস্তে আস্তে কিরকম খুলে যাচ্ছে কি, আমার আমার ভয়টা সেখানে। তো সেখানে আমাদের দায়িত্বটা কি? দায়িত্ব বলতে দেখো, আমি কিন্তু যেটা আমি সেদিনও বলেছিলাম, আমি কিন্তু মানে প্রত্যক্ষভাবে রেডিওর সাথে জড়িত নেই, কিন্তু রেডিও আমার ভালোবাসা আজকে এবং চিরদিন থাকবে। আমি মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে আছি সেটা অন্য ব্যাপার, কিন্তু রেডিও নিয়ে, এবং শুধু আমার কেন, এই যে এখন যারা এসেছেন, বেশ কয়েকজন এসে গেছেন, তাদেরও দায়িত্ব। তারা আজকে এইখানে যদি এসে থাকেন, তার মানে রেডিওকে ভালোবেসে এসছেন। আর যদি রেডিওকে ভালোবেসে এসে থাকেন, তাহলে কিন্তু তাদেরও একটা দায়িত্ব, এই রেডিও এবং গান এবং বাংলা অনুষ্ঠান কোন জায়গায় যাচ্ছে সেটার দিকে নজর রাখা, এবং গড্ডালিকা প্রবাহতে গানা ভাসিয়ে যদি সেই চিন্তা ভাবনাটা যদি শেয়ার করে নেন প্রত্যেকে, কি না এরকম না ওরকম হওয়া উচিত, তাহলে আমার মনে হয় ভালো। এবং সেটা, এটা একটা বিরাট বড় একটা আন্দোলনের রূপে দাঁড় করাতে। আন্দোলন মানে এই কারেঙ্গা সেই কারেঙ্গা না, আমি বলছি কি এটা নিয়ে অনেক কাজ আছে, এবং তোমরা যদি সঙ্গে থাকো তাহলে তো নাথিং লাইক ইট। আর কি বলবো, তোমাদের তো সঙ্গে থাকা খুব প্রয়োজন, এবং আশা করি পাবো, পেয়েছিও নিশ্চয়ই, সবসময়। তো শুরু করি। প্রথমেই তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, তোমার ভাষাতেই বলি, স্মৃতির চিলেকোঠার ঘরে না একটা না সিন্দুক থাকে, রাখা থাকে, সেটা খুললেই না অনেকগুলো অ্যালবাম পাওয়া যায়। একটু ঘেটে দেখো তো, এখানে একটা না রেডিও তকমাটা একটা অ্যালবাম আছে, ওটাকে একটু খুলবে? ওইটা খুললে প্রথম পাতাতে কি ছবিটা ছিল তোমার অ্যালবামেতে? আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি। আচ্ছা। আমার মামার বাড়ি, আমার 5 মামা 2 মাসি। আমার 9 মামা অসম্ভব ভালো মোহাম্মদ রফির গান গাইতেন ফ্ললেসলি। আমার মেজ মামা ততোধিক ভালো মান্নাদের গান গাইতেন, মানে ফ্যান ছিলেন এবং অপূর্ব গান গাইতেন। আমার এই গান গাওয়ার যতটুকু আমি পেয়েছি, আমার মা খুব ভালো গান গান, ভীষণই ভালো গান গাইতেন। তো আমি মায়ের কাছ থেকেও মামার বাড়ির কাছ থেকে গান গাওয়াটা পেয়েছি, সুর পেয়েছি গলায়। আচ্ছা 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 আচ্ছা। তো এবার 9 মামা মেজ মামা সবাই তখন ইয়াং, এবং 9 মামা মোহাম্মদ রফির ভক্ত, মেজ মামা মান্নাদের ভক্ত, মাসিরা হিন্দি গানের ভক্ত, আধুনিক গানের ভক্ত, এরকম একটা বাতাবরণ। আর দাদু, যিনি পরিবারের কর্তা, তিনি সব থেকে ভক্ত হলেন সংবাদের, মানে খবরের। ওকে। কিন্তু এই গোটা পরিবারে একটিমাত্র রেডিও। সুতরাং এই রেডিও নিয়ে যে নানান রকম ঘটনা, মানে সে দুপুরবেলা বড়লিনের সংসার শোনাই বলো, বা শনিবারের বারবেলা শোনো, এই আমার মেজ মামা এরকম মানে চেয়ারে বসে তখন নাটক হচ্ছে কিছু একটা, হয়তো জগন্নাথ দ্বারাই করছেন, কি অদ্ভুত। এবং সুতীর্থ সত্যি বলি যে আজকে এই মানুষগুলোকে কখনো সামনাসামনি মিট করব, জগন্নাথের সঙ্গে আলাপ হবে, এগুলো না জীবনের একটা প্রাপ্তি, কারণ এতে শুনে আমরা বড় হয়েছি। একদম একদম। আজকে এরা বয়স হয়েছে, এরা বয়স্ক হয়েছেন, তবে কিন্তু এদের অবদান, এদের প্রচেষ্টা, এদের প্যাশন, যেটা দেখে, যেটা আমার মধ্যে জারিত, যার মানে বীজ পোতা হয়েছে, সে বিভিন্ন দিক। মাইকেল জ্যাকসন যেভাবে, বব ডিলানও সেভাবে, আবার জগন্নাথ বৈষ্ণব আমার কাছে কিছু কম নয়, আবার রবীন্দ্রনাথও কিছু কম না। আমার কাছে যা যা ইনফ্লুয়েন্সেস, ভালো ইনফ্লুয়েন্সেস, সে এভরিথিং ইজ গুড। সো রেডিওর মাধ্যমে এই মানুষগুলোকে তো আমি পেয়েছি। আজকে যখন জগন্নাথের সঙ্গে দেখা হলো, কেমন আছে জগন্নাথ দা, কেমন আছে উর্মিদি, এই বলার এখতিয়ারটা, এই অ্যাক্সেসটা পাওয়া। সো হ্যাঁ, তো আমার মনে হয় যে, তো মামার বাড়ির এই রেডিওটা আমার পুরো জীবনের অঙ্গ ছিল। লোডশেডিং এ তোমারও মনে আছে ছায়াগীত, আপকি ফরমাইশ, কি সব জিনিস। এইটা বলতেই আমার মনে পড়ে গেল, এইটা বলতেই মনে হলো যে তোমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ছেলেবেলা জুড়ে যে তোমার রেডিওটা, আচ্ছা তুমি যে মামার বাড়ির কথাটা বললে, ভালো কথা, বয়স কত তোমার তখন? আমি একদম ছোট, 5-6 বছর বয়স। 5-6 বছর বয়স, এবং রেডিও তখন তোমার জীবনে
জীবনের সাথে জুড়ে গেছে যেভাবেই হোক। আমি জুড়ে গেছে। সেটাই একটা এক্সাম্পল বলছি কতটা জুড়ে ছিল। আমাদের মামার বাড়ির মাঝখানে একটা উঠোন ছিল, আচ্ছা মাথার ওপর খোলা আকাশ। এবার হ্যাঁ লোডশেডিং হয়ে গেলে কোনো জ্যোৎস্না রাতে আমার এই স্মৃতিটা রয়েছে যে বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা ভাই বোনরা ছিল, একটা স্কুলের টিনের সুটকেস, আমরা সবাই চৌকিটায় শুয়ে পড়তাম, ঠিক আছে। এবার টিনের সুটকেসটা রাখা হতো, টিনের সুটকেসের পেছনে আমার মাথা, আর উল্টো হ্যাঁ দিকে বাকি ভাই বোনদের বন্ধু বান্ধবদের মাথা, হ্যাঁ রাত্রিবেলা চাঁদনি রাতে। এবার আমি সুটকেসটা রেডিও, আমি এপার থেকে রেডিও কিছু একটা নাটক করছি হুম। অ্যালং উইথ ব্যাকগ্রাউন্ড স্কোরিং, মানে ধরো ভয়ের কিছু। আরে ক্যা বাত। তারপর হুম তারপর ছেলেটা এগিয়ে আসছে, হুম ছেলেটা এগিয়ে আসতেই দেখলো জানলার পাশ দিয়ে কেউ একটা সরে গেল, হুম। এসব করছি। আর নিজেই উল্টো দিকে করছো? আমি হুম নিজেই করছি, ইমপ্রম্পটু করছি, আর উল্টো দিকে আমার শ্রোতারা শুয়ে রয়েছে এরকম হুম ভাবে। হুম। তারা রেডিও শুনছে। ওরা কান দিয়ে শুনছে, আমি এদিকে মুখ দিয়ে বলছি মাঝখানে। সো রেডিও, আই ওয়াজ সো ইনফ্লুয়েন্সড বাই রেডিও, মানে হুম ওটা আমার হুম খেলার মধ্যে ঢুকে গেছিল। আমি বললাম না, আমার হুম। অডিও ভিজুয়াল সেন্স তৈরি হয়েছে ওটা। ওইখান থেকে তৈরি হয়েছে। তুমি তুমি যে এই বয়সের কথা বলছো সেই বয়সের আমার একটা ফট করে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, ওইটার নাম ছিল কসমিক। হ্যাঁ এরকম একটা সেট, আমি তো হাত দিয়ে দেখাতে পারছি না, এরকম বড় একটা সেট, সামনে দুটো নব, মাথায় ডান দিকের উপরে একটা উইন্ডো মতন থাকতো। হ্যাঁ রেডিওটা অন করার পর না আস্তে আস্তে এখানে আলোটা গ্লো করতো। হ্যাঁ গ্লো করতে না অদ্ভুত জানলার মতন দেখতে হতো, কি মাঝখানে একটা দাগ থাকতো, দুদিক থেকে আলো গ্লো করছে, আর অদ্ভুত। আর বাবা দারুণ স্টেশন দারুণ, ধরতো, বাহ। আর ওই স্টেশনটা যখন ধরতো না আলোটা কম বাড়া একটা ব্যাপার ছিল ওটা বলতে। আমি আই ডোন্ট নো মানে দারুণ এই যে দারুণ কিভাবে দারুণ এইবার দারুণ। আমরা দুই ভাই বসে বসে দেখতাম বাবা রেডিওটা ধরছে। তো জিজ্ঞাসা করেছিলাম বাবা গানটা কি করে হয়। এটা অনেক মানুষের হয়তো অভিজ্ঞতা। বাবা গম্ভীর সে বলেছিলেন যে এই যে গান গাইছে তারা জানো তো ভেতরে বসে আছে, এইটা হচ্ছে ওদের বাড়ির জানলা। আমরাও না কি বোকা ছিলাম, হা করে। হ্যাঁ জানলা বলে যে কি এখন আমরা গান টান শেষ হয়ে যাবে, আমরা বন্ধ করে দেবো, ওরা ঘুমিয়ে পড়বে। এই ঘুমিয়ে পড়ার ব্যাপারটা তারপরে একদিন যখন বড় হয়ে গিয়ে হঠাৎ ফ্ল্যাশ করলো যে কি বাবা ছোটবেলায় এটা কি বলতো, হোয়াট ডাজ ই মিন টু সে মোহাম্মদ রফি আমার রেডিওতে ঘুমোচ্ছে তাহলে ওর বাড়িতে হচ্ছে কি করে। হ্যাঁ এটা যখন আর একটু বড় হয়ে বুঝলাম। পরবর্তীকালে এই গল্পটা যখন শেয়ার করেছি প্রত্যেকেই বলেছি কি হ্যাঁ আমরাও জানতাম তাই ভেতরে একটা মানুষ বসে থাকে। তবে মানুষ বসাটা যে ভুল না, বাবা যে মিথ্যে কথা বলেনি সেটা তো কয়েক বছর পরেই দেখলাম। সত্যি একটা বড় বাক্স এসে গেল যখন, সত্যি তো ভেতরে মানুষগুলো বসে থাকতো। বাড়ির মাথার উপর একটা অ্যান্টেনা লাগিয়ে দিত, তো আর আমরা দেখতাম ভেতরে মানুষগুলো সত্যি। এবার একটু আগে রেডিওতে দেখতে পেতাম না, তারপর একটা বাক্স হলে সেখানে দেখলাম যে কি লোকগুলো ভেতরে তুমি বসে তো, থাকে। মানে আমি বলছি, আমি আমার মেয়েকেও সব সময় বলি যে তুই, ঠিক আছে ও কার্টুন দেখছে দেখছে, হুম আমি ওকে একটা জিনিস সবসময় বলি, তুই একটা কার্টুন দেখছিস মানে ওটা তুই দেখছিস, ওটা যেমন দেখাচ্ছে তুই দেখছিস। রাইট। সে ছোট্ট একটা কুঁড়ে ঘর, একটা মাঠ, একদম শেষে ছোট্ট একটা কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরের পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে। তুই বইয়ে যখন এটা পড়বি বা তুই অডিবল যখন হবে, তুই শুধু শুনছিস, তখন তোর মনে একভাবে ছবি, তুই একভাবে একটা মাঠ আঁকবি, তুই একভাবে একটা বাড়ি আঁকবি, তুই একভাবে একটা নদী আঁকবি, আমি একভাবে আঁকবো। তো আমাদের প্রত্যেকের কল্পশক্তিটা আলাদা আলাদা স্রোতে বইবে। কিন্তু তুই যখনই একটা জিনিস দেখছিস তখন তোকে ফ্রেমে বেঁধে দেওয়া হচ্ছে, মানে নদী মানে ওখানেই নদীটা আছে, নদীটা তোর মতো করে নেই, ওর মতো করে আছে। তো এই যে সাহিত্য মূল্য, যেটা নাকি এখন আমাদের বাংলা চলচ্চিত্রে প্রায় নির্মূল, পাওয়া যায় না। যেখান থেকে আমরা বলতাম, আমাদের বাপ ঠাকুরদারা বলতেন বই, বাপ কাকারা বলতো বই, ওই কি ভালো বই দেখে বই এসেছে, উত্তম মনে বইটা দেখেছিস। সেটা নিয়ে পরবর্তীকালে খিল্লি হয়েছে, আমরা হাসাহাসি অনেকেই করে হয়তো। কিন্তু আমার ওই বইয়ের কথাটা অদ্ভুত রিয়েলাইজেশন, যে ছবির মধ্যে সাহিত্য মূল্য থাকলে, কারণ সিনেমা আই থিঙ্ক ইজ দ্য বেস্ট লিটারেচার। সিনেমা এমন একটা লিটারেচার যেখানে সমস্ত ভাষা বলে দেওয়া যায়, যেখানে সমস্ত অনুভূতি ব্যক্ত করা যায়, লেয়ার্স আফটার লেয়ার। তো সিনেমা মানে গিমিক না, সিনেমা মানে হঠাৎ টেবিলের তলা থেকে ক্যামেরা তুললাম, হঠাৎ করে জুম করে বেরোয় চারটে বিদেশি ছবির ফ্রেম ছাড়া। এটি দ্যাট ইজ, আই থিঙ্ক দ্যাট ইজ নট সিনেমা। অনেকের সঙ্গে আমার মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এটা আমার ফিল। এই যে পুরো জিনিসটা আমার আমার কিন্তু, আমি বক্তৃতা দিচ্ছি না বা বাতেলা দিচ্ছি না,
পুরো জিনিসটাই আমার অনুভূতি। আমি কারোর সমালোচনাও করছি, না এখানে, বাট আই থিঙ্ক এটা ভালো, এটা আমাকে টান। শুধু তাই না, তুমি দেখো, সরি টু ইন্টারাপ্ট, আজকে রেডিও মির্চি, আমি নাম নিয়ে বলছি, রেডিও মির্চি সানডে সাসপেন্স কি অপূর্ব লাগে, আমি তো মাঝে মাঝেই শুনি। কারণ কি বলতো, ওই লিটারেচার এবং বাংলার লিটারেচারকে মানুষের সামনে, দিস ইজ আ ফ্যান্টাস্টিক এফর্ট। এটা রেডিওর এই এফএম এর, আমরা তো এফএম এর অনেক সমালোচনা করি, আজও হয়তো করবো, এবং নিশ্চয়ই সমালোচনা করার জায়গা আছে, তাই করবো, কিন্তু এটা প্রশংসা করার জায়গা। আজকে রেডিও মির্চি কিন্তু সানডে সাসপেন্সকে এই লেভেলে হিট করিয়ে মানুষের ঘরে ঘরে এটাকে, রেডিওকে আবার পৌঁছে দিয়েছে। রেডিও সুরে, রেডিওর যে সুর, রেডিওর একটা নিজস্ব সুর আছে। রেডিও ইজ নট ক্যাকোফোন, রেডিও ইজ নট ক্যাকোফোন। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা রেডিও শুনে যে আমরা ছবি আঁকি, যেটা আমরা আলোচনা করছিলাম এখন, সিনেমা তোমাকে একরকম দেয় সুযোগ, রেডিও তোমাকে আরেক রকম দেয়। তুমি একটা জিনিস কখনো লক্ষ্য করেছো, তুমি আজ থেকে ধরো 12 বছর আগে কি 15 বছর আগে একটা নাটক তুমি রেডিওতে শুনেছিলে, তার একটা ছবি তুমি এঁকেছিলে, একটা সিচুয়েশন হলো, সেই নাটকটাই তুমি আবার আরেকবার শোনার সুযোগ হলো, তুমি দেখেছো চরিত্রগুলোর চেহারা পাল্টায়নি, তুমি সেদিন যেইভাবে দেখেছিলে আজও তুমি সেইভাবেই দেখো। ইনফ্যাক্ট উপন্যাস পড়া হয়তো সেম নাটক নয়, আমি বলছি সেম নাটক হয়তো নয়, কিন্তু ওই সময়ের যে কোনো নাটক শুনলেই মনে হয় যে ওই চরিত্রগুলো এখনো জ্যান্ত, জীবন্ত রয়েছে আমার কাছে, জীবন্ত রয়েছে, একেবারে জীবন্ত রয়েছে। এবং আমার সিনেমা সেন্স বলো, আমার লেখালেখির সেন্স বলো, অবশ্যই হলো সাহিত্য, গল্পের বই আর রেডিও। রেডিও আমাকে কল্পনা করতে শিখিয়েছে। অনেক ছোটবেলা একটা এরকমই শনিবারের 12 বেলাতেই শুনেছিলাম একটা নাটক, স্বরাজ বসু করেছিলেন মনে হয়, মনে নেই অত, একদম ছোটবেলার কথা, ওই মামার বাড়ির কথা বলছি। শনিবার না সবাই মিলে একটা রেডিও শোনার চলছে ওই সময়, দুপুরবেলা সবাই তাড়াতাড়ি এই শুরু হয়ে গেল। যে রেডিওর মজাটা কি, রেডিও তুমি রান্নাঘরে বসেও শুনতে পারো, তোমার কানে আসে, তোমার কিছু দেখতে হচ্ছে না। এইটা তো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট না, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। হ্যাঁ, তো এরকম শুনেছিলাম যে সেই কোনো একটা লোক, একটা জাহাজ ডুবি হয়েছে বা কিছু, সেখানে দুজন আটকে গেছে, তার মধ্যে সেখানে সবাই ফাঙ্গাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকম একটা ভয়ঙ্কর, সেটা তার ব্যাকগ্রাউন্ড স্কোরিং, তার, এবং কি মুন্সিয়ানা, সুতীর্থ কি মুন্সিয়ানা, দেখো ওই শিশুর মনে ওরকম একটা, আমি ভাবছি ওরকম একটা সমুদ্র, তার মধ্যে একটা শ্যাওলা ধরা পরিত্যক্ত একটা জাহাজ, তার মধ্যে দুটো মানুষ, তার মধ্যে আস্তে আস্তে ফাঙ্গাস ধরছে। ফাঙ্গাস কথাটা সেই প্রথম শুনছি যে ফাঙ্গাসটা কি, তারপরে ব্যাঙের ছাতার মতো ভরে যাচ্ছে পুরো জায়গাটা, এবং তার অভিনয়, তার বর্ণনা, তার সাহিত্য মূল্য, মানে সেটাই তো আমাকে সিনেমা সেন্স তৈরি করে, ওইটা আমি সিনেমা করছি। সিনেমা আর কি, আমার মন ক্যামেরায় যে ছবি আঁকা হয় তাহাই সিনেমা। একদম। এই ফাঁকে একটা ছোট্ট প্রশ্ন, যদিও প্রসঙ্গগুলো পরে আসবে, তবু আমি এইগুলো স্ক্রোল করতে করতে উপরে চলে যায়, তো যিনি প্রশ্নটা করছেন তিনিও আশা করে থাকেন। বলছে, প্রশ্নটা হচ্ছে যে সমকালে কি রেডিওর উপস্থাপনার মান কিছুটা পড়েছে? মান আর নেই, আমি বলবো রেডিওর মান পড়া, মানে এটা একটা অন্য পরিমাণ হতে পারে। এখন যেটা রেডিওতে হয়, আবার বলছি, সব যে খারাপ প্রোগ্রাম হয় তা নয়, কিন্তু রেডিওতে অধিকাংশ সময় যেটা হয়, দ্যাট ইজ নাথিং বাট ক্যাকোফনি। খুব বেশি হলে একটা রেডিওর ভোরবেলার অনুষ্ঠান আর একদম রাতের অনুষ্ঠান, এগুলোই মানুষের কাছে রেডিওর মতো করে পৌঁছয়। বাদ বাকিটা তো এই শহরে মিশে থাকে, এফএম এর শব্দগুলো তো শব্দ তরঙ্গে মিশে থাকে। একটা ট্যাক্সিতে উঠলে বা গাড়িতে উঠলে ড্রাইভার আগে এফএম টা চালিয়ে দেয়,
এবং সেই সত্যি কথা বলতে সেটা আমার বাড়িতে টিভি চলে না, আমার বাড়িতে কোনো, এবং আমি এফএম নিতে পারি না, গাড়িতে উঠে এফএমটা চললে আমার খুব কষ্ট হয়। কারণ কি বলতো, ওই রেস্টলেসনেসটা সারাক্ষণ রেস্টলেস করে রেখে দিচ্ছে। এই হলো আমি আজকে চলে আসছি, এখন শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়, এটা যে কি হচ্ছে, হোয়াট ননসেন্স ইজ হ্যাপেনিং। ইয়েস। আচ্ছা, এই তোমারই কথা আর একটু এগোবার আগে একটা কথা সবাইকে বলে দিই। আমরা অনুষ্ঠান শুরু করার সময় কিন্তু বলেছিলাম, অনিন্দকে আমি বলেছিলাম যে কি তোমার মাথায় তো অনেকগুলো টুপি পরে বসে আছো। ও বললো যে হ্যাঁ আমি তো অনেকগুলোই টুপি পরেছি। একটা হচ্ছে গায়কের টুপি, সুরকারের টুপি, গীতিকারের টুপি, স্ক্রিপ্ট রাইটারের টুপি, লেখকের টুপি, কবির টুপি এবং একজন অভিনেতার টুপি। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি একজন ডিরেক্টরের টুপিও পরে ফেলেছি। আমি লকডাউনে শর্ট ফিল্মও বানিয়ে ফেলেছি। এটা বাকি, ওইটাও পড়েছো, একটা অ্যাওয়ার্ডও পেয়েছে। বাহ! তাহলে এখন বুঝতে পারছি এই কটা টুপির মধ্যে একখানা টুপি কিন্তু হারিয়ে গেছে। সেটা হচ্ছে অনুষ্ঠান সঞ্চালনা করা, রেডিওতে অনুষ্ঠান সঞ্চালনা করার অভিজ্ঞতাও আছে অনিন্দর। অনিন্দ কিন্তু বলেই দিচ্ছি বিগ এফএম এতে বেশ কিছুদিন আরজে মানে সেলিব্রিটি আরজে হিসেবে কাজ করেছিল 1 বছর। হ্যাঁ 1 বছর মানে অনেক, 1 বছর বললো না, 12 মাস, 365 দিন। হ্যাঁ, তো সেই জন্য তুমি বোধহয় আরো বেটার বলতে পারবে। হ্যাঁ, কি বলছিলে তুমি আরজেদের সঞ্চালনা, এবং তুমি কি কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছো? তোমার মনে হয়েছে যে কি আমি যেটা করছি সেটা একরকমের বা অন্যদের? দুভাবে আমি দেখি এই জিনিসটাকে। সেটা হলো, প্রথমটা হলো যে আমি কখনো চাকরি করি, অর্থাৎ নিয়ম মাফিক আমি সকাল 10টা বা 11টায় অফিস গিয়ে 6টায় বেরোনোর রুটিনটা আমার কখনোই ছিল না জীবনে ছিল না। এবার হঠাৎ করে আমার এই যে একটা রেগুলার যাতায়াত শুরু হলো, এবং সেটা একটা এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে আমি ওখানে বাধা পড়ে যাচ্ছিলাম। বেসিক্যালি কি হচ্ছিল, গেস্ট আরজে থেকে আস্তে আস্তে আমাকে রেগুলার আরজের একটা জায়গা হেনাতেন এরকম ভাবে কিছুটা হচ্ছিল, যেটা আমার দম বন্ধ করছে। এছাড়া বলি যে আমি যখন আমাকে এসে অফারটা দেয়া হলো আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার সঙ্গে সিদ্ধার্থ দা ছিল, মানে বাপন দা, সিদ্ধার্থ দাও তখন বিগ এফএম, দেবিকা ছিল, তো এরা সবাই তো যাদবপুর সবাই চেনা, অনেক বছর ধরে আমরা বেড়ে ওঠা মানুষজন একসঙ্গে। বাপনদার সঙ্গে তো সেই কলেজ জীবন থেকে আলাদা, তো সেইটা খুব এক্সাইটিং ছিল। এবং আমি কিছু প্রোমোস, আমি নামটা দিয়েছিলাম কেয়ার অফ কলকাতা, আর তার একটা টাইটেল সং আমি বানিয়েছিলাম, আমি এমনিই বানিয়েছিলাম, মানে আই ওয়াজ সো ইন্টারেস্টেড অ্যাবাউট দিস আরজেইং যে আই composed one song, I wrote one song, I sang one song, এবং রেকর্ডিং স্টুডিওতে প্রপার রেকর্ডিং করে, and I didn't take a single penny. ওটাই তো মজা হয়ে গেল। যাই হোক, নো কমেন্টস। কি হলো, এবার লোকজন যে অনুষ্ঠানটা আমি করবো, আমি তো কেয়ার অফ কলকাতা বলে একটা কনসেপ্ট ভেবেছি, তার প্রোমোস বানিয়েছিলাম। এই যে ধরো একটা প্রোমো ছিল যে এই যে রাস্তায় সারাক্ষণ আমরা দেখছি সামনে 10টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তবুও সবাই হর্ন দিচ্ছে। একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় একটা বাঁ করে হাইওয়ের হর্ন তো বাজতে পারে না রাত্রিবেলা। এই যে মানুষের রেস্টলেসনেস, সে সবাই দেখতে পাচ্ছে, বেরোতে পারছে না, তবুও সবাই একসঙ্গে হর্ন দিচ্ছে, সবাই এগিয়ে যেতে চাই। এই যে একটা রেস্টলেসনেস একটা জায়গা, সেইটা নিয়ে সেটা কেয়ার অফ কলকাতার একটা ইয়ে হবে। এই যে কথায় কথায় চারদিকে এত গালাগাল, মানুষের নর্মালি আমাদের কানে এত গালাগাল ছিল না সুতীর্থ, আমরা এত গালাগালের মধ্যে বড় হইনি। কিন্তু আজ আমাদের চারপাশটা খেয়াল করবে, আমাদের অডিওটা বলছি, আমার চারপাশে যে অডিও, সেই অডিওটা অনেক চেঞ্জ করে গেছে। এবং গালাগালের চারপাশে গালাগালে বড় হবো কি করে? গালাগাল তো ভেতর থেকে বেরোতো। কিন্তু বাট জোকস অ্যাপার্ট এখন যেন আরো মারাত্মক। না, মারাত্মক মানে কি, এখন কেউ কিছু রেয়াত করছে না। আগে কি ছিল, আমরা কি গালাগাল জানতাম না?
হ্যাঁ, কিন্তু কোথায় এক্স্যাক্টলি। দিতে হবে, কেন দিতে হবে, কতটুকু দিতে হবে, বন্ধুকেও মেপে গালাগাল দিতে হবে, আরো কোথাও একটা মাপকাঠি ছিল। তো এখন এটা দিস হ্যাজ বিকাম ভেরি ভেরি ইজিলি অডিবল, সবাই সবাই গালাগাল দেয় সবাই গলাগাল দিচ্ছে। ওপেনলি, ওপেনলি। ওটাই যেন আমাদের ভোকাবুলারি। হুম, এই যে হুম, অবনমন, আমি হুম, ওনার প্রশ্নের আরেকটা উত্তরের লেয়ার খুঁজে পেলাম, যে অবনমনটা শুধু একটা রেডিওতে বা টেলিভিশনে ঘটেনি, হুম। অবনমনটা ঘটেছে অ্যাকচুয়ালি দ্য হোল সোসাইটি, মানটা হোল সোসাইটির ঠিক পড়েছে। কথা, ঠিক কথা, ঠিক কথা। রেডিও তো সোসাইটির বাইরে নয়, টেলিভিশন হুম। তো সোসাইটির বাইরে নয়, সে তো মঙ্গল গ্রহ থেকে কিছু করছে না, সে তো পৃথিবীর মধ্যেই আছে, তো সে সমাজের মধ্যেই আছে, এবং মেজর একটা পার্ট, তার উপর অনেক কিছু নির্ভর করছে। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, তোমার ছেলেবেলার রেডিওতে তোমার মুখ্য আকর্ষণ কি ছিল রেডিওতে? গান, 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 গান আর নাটক দুটোই ছিল। আচ্ছা। আমাদের এন্টারটেনমেন্ট তো তাই ছিল। আমি আর মা সন্ধেবেলা ধরো এরকম খেলতাম, ওই মা বলো অনুষ্ঠানটার নাম বলো, আহ, আরে মনের মতো গান, মনের মতো গান, সন্ধেবেলার যে মনের মতো মনের গান, মতন, মনের মতো গান, হ্যাঁ। সেইখানে কোন গান, অনুরোধের আসর হুম। আরেকটা ছিল। তো কোন কোন গানটা এবার হবে, এবার কার গান দেবে, আমরা এরকম ইয়ে করতাম, ভাই কি অদ্ভুত এটা! আমরা ভাবতাম এটা ইনফেকশন আমাদের করতাম। ইনোভেশন ছিল, জানো। আমরা একটা খেলা খেলতাম, গানের একটা না ধারা ছিল। ছায়াছবির গানের ক্ষেত্রেই বলছি তোমাকে, ছায়াছবির গান শুরু হলো, হ্যাঁ, প্রথমত একটা জিনিস বুঝে গেছিলাম, একটা মেল একটা ফিমেল, একটা মেল একটা ফিমেল, এইভাবে যাচ্ছে। তারপরে দেখতে শুরু করলাম, ফট করে একটা শ্যামলের গান দিল, তখনই না নিজেদের মধ্যে বন্ধু বান্ধব, এবার কোনটা হবে বল, এবার কে বলে, এবার একটা আরতি। হুম। তারপরে এই জন্য একটা হিসেব হয়ে গেছিল, শ্যামল মানবেন্দ্র থাকলে একটা আরতি চলে আসবে, ঠিক। হেমন্ত হলে অনবদ্য সেখানে সন্ধ্যা। অনেক সময় কিন্তু ওই 7টার মতন, কিন্তু ক্যালকুলেশনটা ভুল হয়ে যেত, অনেক সময় হেমন্তের পর লতাও দিয়ে দিত, এবং কিশোর থাকবে একদম শেষের দিকে। এখন এখন যে লকটা তৈরি হয় তারই মতো তোমরা লকটা ধরে ফেলেছিলে প্রায়, যে কি হচ্ছে। না না, লগ এখন এইভাবে তৈরি হয় না, ওটা অদ্ভুত একটা জিনিস ছিল। আর আমরা খেলা করতাম, খেলাটাও না মানে ওই লাস্টে কিশোর মানে তারপরে একটা আশা, বা যদি আশা হয়ে যায় তারপরে একটা কিশোর। রেয়ারলি অনেক সময় তো উলট পালট হতো, যে কি অন্য একটা গান কেউ হয়তো দিয়ে দিল। কিন্তু এখন বুঝতে পারি ওইখানে সিস্টেমটা অন্য ছিল। এখন এফএম এতে যেটা হচ্ছে, অনুষ্ঠানের ফার্স্ট গানটাকে না হিট গান হতে হবে, হতেই হবে, তাহলেই তুমি ধরে রাখতে পারবে প্রথম গানটা যে কোনো অনুষ্ঠানের। তখন কিন্তু উল্টো, তুমি দেখো, আনকমন গান দিয়ে শুরু হতে হতে সবচেয়ে পপুলার হিট গানটা একেবারে লাস্টে গিয়ে হচ্ছে, কিশোর আসার শেষের দিকে আসছে, মানে শো পুরো এর মতো জিনিসটা আমরা পাল্টে যেরকম গেছে। শো করি সেইভাবে, হ্যাঁ, ঠিক। হ্যাঁ, উল্টে গেছে এখন ব্যাপারটা। উল্টে যাওয়ার কারণ আছে, তখন ওরা ভালো করেই জানতো রেডিও স্টেশন একটা, সবাই এইটাই শুনছে। এখন যেটা হয়েছে, এই যে ক্যাকোফোনির কথাটা তুমি বলেছে, রেডিও স্টেশন নিজেও জানে, প্রত্যেকটা স্টেশনই জানে যে কি আমি একটা ক্যাকোফোনির মধ্যে এসে ঢুকছি, এবং এখানে আমাকে লড়াই করার জন্য, টপ অফ দ্য মাইন্ড রিকল রাখার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, এভাবে কি গান শোনা যায়? আজ 8টা আমি না একটা 9টা জিনিস স্টেশন বলি যেভাবে গান হচ্ছে। সুতীর্থ, দেখো একটা জিনিস হলো, কর্পোরেট যে স্ট্রাকচার সেটা কোনোদিনও ক্রিয়েটিভিটির সঙ্গে কোপ করতে পারে না। না, এই দুটো সম্পূর্ণ দুটো জিনিস, দুটো আলাদা সিস্টেম। একটা কিন্তু একটা এফএম খবরের কাগজ স্টেশনে তো করেছে, খবরের কাগজ তো করেছে ভাই, খবরের কাগজ তো একটা একটা ক্রিয়েটিভ হাব, কিন্তু ওখানেও একটা কর্পোরেট ফ্লেভার থাকে, কিন্তু খবরের কাগজ তো পেরেছে। সেটাই তো বলছি যে কর্পোরেট যে ফরম্যাটটা, তার সঙ্গে ক্রিয়েটিভ যে ফরম্যাট, অর্থাৎ একটা জায়গায় ঢুকে তুমি বিজ্ঞাপনে কাজ করেছো, তুমি একটা ক্যাচ লাইন লেখার জন্য হয়তো 3 দিন ধরে ভেবেছো, ভেবে কিচ্ছু আসেনি, 15টা কাগজ ফেলে দিয়েছো, ফেলে হুম, হুম, তুমি হুম, অফিসে ঢুকলে, অফিসে সেদিন ঢুকলে সেদিনই তোমার জমা দিতে হবে, ওটা দেখাতে হবে, প্রেজেন্টেশন আছে, হুম, হোয়াট এভার, এরকম একটা আর্জেন্সি আছে। হুম, তুমি কফি খেলে, মেজাজটা বিগড়ে রয়েছে, কাজটা হয়নি, এই করতে করতে এটা আর ঘুরলে ফিরলে, ওপরে গিয়ে একটা সিগারেট খেলে, হঠাৎ করে তোমার আইডিটা এলো। এবার কর্পোরেট সিস্টেমটা হলো যে ওয়ান্স ইউ আর ইনটু দ্য অফিস, তুমি একটি কার্ড গুঁজে তোমার ঠিক যে চেয়ারে গিয়ে বসার, তুমি সেই চেয়ারেই বসবে, এবং সামনে একটি কম্পিউটার খুলে দেওয়া হবে, তুমি তোমার কাজ করবে। এবার কাজটা কি, কাজটা তো
কাজটা তো ছাদে গিয়ে সিগারেট খেতে খেতে ভাবা। পারবে না এই যে সিস্টেমটাকে, এরা এই ক্রিয়েটিভ সিস্টেমটাকে বোঝে না। খুব ভালো কথা বোঝেন না, কারণ আমি মনে করি যে কর্পোরেট একটা বিরাট শক্তি, সেটা যদি ক্রিয়েটিভিটির সঙ্গে, অনেস্ট ক্রিয়েটিভিটির সঙ্গে একসঙ্গে হাতে হাত মেলায়, তাহলে আসল বুমটা হয়। কিন্তু কি হয়, যেহেতু আই হ্যাভ মানি, আই হ্যাভ আ পাওয়ার টু সে এনিথিং, বাট আই ইভেন ডোন্ট আন্ডারস্ট্যান্ড। I never listened to Mukesh. I never listened to Mukesh. My grandfather used to hate Mukesh. That's why I hate Mukesh. I will never listen to Mukesh. I only love Kishore Kumar. তাই মুকেশের গান এফএম এ চললে আমি রেগে যাব, কারণ আমি এফএম এর মালিক। এইভাবে তো ক্রিয়েটিভিটি, এইভাবে তো রেডিও স্টেশন চলে। এটা হয়েছে আমার সাথে, এক্স্যাক্টলি এই জিনিসটা হয়েছে। তোমার গল্পটাই আমি বললাম, তোমার গল্পটাই আমি তোমাকে বললাম। আচ্ছা, রেডিও স্টেশনের কাজ হতে পারে না। না, রেডিও স্টেশনের কাজ হতে পারে না এটা। আচ্ছা, আরেকটা কথা আছে, তোমার ভাবনা চিন্তার জন্য তোমাকে সময়টা দেওয়া হবে না, কারণ তুমি যখন বসে আছো তোমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে সেলস, যে তোমার ওই কাজটা বিক্রি করবে, বিক্রি করে টাকাটা আনবে। বড় আমি বিরক্তটা হলাম কোথায়, মানে আমার না শেষের দিকে নাভিশ্বাস উঠে যেত, কারণ আমি এই সিস্টেমটার সঙ্গে আমার ক্রিয়েটিভিটির কোনো ম্যাচই হচ্ছে না। মানে আমাকে এরকম অনুষ্ঠানে বলতেছে শাহরুখ খান কোন শুট নিয়ে হলুদ রঙের স্যান্ডো গেঞ্জি পরেছিলেন, এটাও বলতে হয়েছে। এবং ধরো সে আমি একটা কোনো বিষয় নিয়ে কথা বলছি, এবার ইনস্ট্যান্ট আরেকটা জিনিস হলো আর যে মেনশন বলে একটা জিনিস আছে, আর যে মেনশন। হ্যাঁ, আপনাদের বলি যাদের রেডিওর সঙ্গে নেই, আমার যেহেতু অল্প একটু শ্রুতির তো দীর্ঘ অভিজ্ঞতা, আমার 1 বছরের অভিজ্ঞতা, তবে আর যে মেনশনিংটা এখন রেডিওতে গেলেই বোঝা যায়, যারা কাজ করেন তারা সবাই জানেন। এটা হলো যে একটা, ধরা যাক আমি রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছি স্টুডিওতে, এমনি একটা ছোট গল্প, রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে আমি আলোচনা করছি, ফোন আসছে, কথা বলছি, হঠাৎ করে আমার স্টুডিও দরজা খুলে গেল। আমি কি করছি, কেন বলছি, কোনো মানে পারমিশন বা ঢোকার একটা উঁকি দিয়ে আমাকে বলা হলো, একটা দেখছি একটা মুখ উঁকি দিয়ে আমাকে বলছে, মানে বাপি চানাচুরটা বলে দিও। একটু পরে আমি বুঝলাম। এবার আমি বাপি চানাচুরটা এক্সাম্পল দিলাম। এবার ঘটনাটা হলো, আমি রবীন্দ্রনাথের কথা বলতে বলতে আমি ধরো দেবতার গ্রাস নিয়ে কথা বলছি, সেখানে বাপি চানাচুরকে সেই মুহূর্তে ঢোকাতাম। তাহলে কি চানাচুরের গ্রাস? তার মানে আপনি যদি এটা পারেন, তখন এদের নিরিখে ইউ আর স্মার্ট আরজে। আপনি পায়েসের গল্প করছেন, হঠাৎ করে আপনার সামনে, নাকের সামনে একবারটি গু রাখলাম, আপনি সঙ্গে সঙ্গে গুয়ে পায়েসে মিলিয়ে একটা দারুণ কি করে দিলেন, দেন ইউ আর স্মার্ট। এটাকেই বলা হচ্ছে গুয়েস, এটাকেই বলা হয় গুয়েস। এটার পিছনে যে দুঃখের ঘটনাটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞাপন, একটা ব্রেক হয়, বিজ্ঞাপন বাজে, হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে কি এতটা ক্লাটার হয়ে গেছে, বিজ্ঞাপন মানুষ শোনে না, শুনতে পারে না, পায় না। মানে বিজ্ঞাপন হলেই হয়তো হাতে তো রিমোট আছে, এই স্টেশন থেকে ওই স্টেশনে চলে যাবে, তাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য একটা পদ্ধতি আরজে মেনশন। আরজে মেনশনটা কি, নাকি এন্ডর্স করবে, কে করবে না আরজে করবে। সেখান থেকে এই প্রশ্নটা যে কি আমি তোমাকে ছাড়বো না, ও তুমি এই ব্রেকেতে তুমি আমার বাপি চানাচুরের বিজ্ঞাপনটা শোনোনি, দাঁড়াও আমি অনিন্দকে দিয়ে বলিয়ে দিচ্ছি, বা আরজি তমুককে দিয়ে অমুককে দিয়ে বলিয়ে দিচ্ছি। এবার আরজি অমুক, এবার সেটা এই যে আবার দেখো কনফ্লিক্ট, যে অর্ডারটা দিচ্ছে সে জানে না যে সেদিন কোন বিষয় নিয়ে সেই মুহূর্তে আর যে কথা বলছেন, জানার দরকার নেই। তো তোমার বোঝা উচিত ছিল যে কি একটা আরজে মেনশন আছে, অতএব তোমার শোটা ওইভাবে করা উচিত ছিল। এবং তখন এরকম হচ্ছে যে কি খেতে, হ্যাঁ একটা চায়ে চুমুক দিলাম, হ্যাঁ এই চানাচুরটা খাচ্ছি, বুঝেছো, দুর্দান্ত চানাচুর, কালকে 1 প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, তোমরাও কিনে খেতে পারো, কিন্তু দুর্দান্ত বলে একটুখানি মুখে আর্টিফিশিয়াল, খুব ভালো চানাচুরটা। প্রথমত হচ্ছে যে কি এটা তো নিয়ম বিরুদ্ধ, সেটা তুমিও জানো, আমিও জানি, যারা স্টুডিও নিয়ে কাজকর্ম করে তারা জানে যে ভেতরে কখনো চা জল কোনো খাবার ঢোকানো যায় না। কিন্তু নাটক করতে হয় আরজে বলে যে কি আমি এখন চানাচুরটা খাচ্ছি, চানাচুরটা খুব ভালো। সো ব্যাপারটা হয়ে গেছে ওইটা, ওই একজন লালা ঢেলেছে, তাকে 2 বছরের মাথায় ব্রেক ইভেন করতে হবে, আরো 2 বছরের মাথায় প্রফিট আনতে হবে। অতএব আমি জানি না, ব্যাক বরর স্টিল, তুমি যেভাবে পারো টাকা আনো। না এটা এক্স্যাক্টলি, কারণ এবার দেখো তুমি যে একটা অনুষ্ঠান হতে হতে সেখানে বিজ্ঞাপনের একটা ব্রেক,
ধরো কোন গান ছেড়ে আমি গেছি, কোন লিঙ্ক ছেড়ে আমি গেছি, আর কোনো মানুষের কাছে তার কোনো মনেই থাকার কথা নয়, কারণ মাঝখানে 75টা বিজ্ঞাপনের কথা, এই সেই হেনা তেনা গান, অমুক ট্যালেন্ট হান্ট সব ঢুকে গেছে। তারপরে আবার 5 মিনিট বা 7 মিনিট পরে আবার হ্যাঁ যা বলছিলাম ফিরে এলাম আমরা। এইভাবে তো রেডিও আমরা কখনো শুনিনি আমরা কখনোই তো শুনিনি। এটা হলো কর্পোরেট ফরম্যাট অফ রেডিও। এবার এই কর্পোরেট ফরম্যাট অফ রেডিওতে রেডিওর ক্রিয়েটিভিটি ধাক্কা খাবেই। এমনকি যে আমাদের এখানে আরজে এফএম স্টেশনে যারা কাজ করেন, সে আরজে বলো, যারা ক্রিয়েটিভে রয়েছে তারা বলো, যারা টেকনিক্যালে রয়েছে তারা বলো, তারা প্রত্যেকে গাধা এরকম তো না, প্রত্যেকেই গুণী মানুষ। প্রত্যেকের মধ্যে সেই সেই তারা রেডিওকে ভালোবেসেই এসছে। কিন্তু কি সিস্টেম হু ইজ রানিং ইট, তারা থাবা বসিয়ে কাজ করাচ্ছে, কিন্তু থাবা বসিয়ে ক্রিয়েটিভিটি বেরোয়। এই কথার উপরই একটি প্রশ্ন এসছে গৌতম বোস। আচ্ছা সুতীর্থ, রেডিওতে গান না বাজলে কি বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেবে? পার্টিনেন্ট পয়েন্ট। তুমি গানটার তো দফারফা করে দিচ্ছ, অনুষ্ঠানের দফারফা করে দিচ্ছ, ক্রিয়েটিভিটিরও দফারফা হয়ে যাচ্ছে। এরপর স্টেশন কি পজিশনটা রাখতে পারবে, র্যাঙ্কিং রাখতে পারবে না, নিচে নিচে আস্তে আস্তে নেমে গেল। তারপরে কি আশা করো যে কি বিজ্ঞাপন আসবে বলে? তোমার কি মত, তোমার কি মনে হয়? দেখো, একটা হলো যে গানকে তো চলতে দিতেই হবে। হ্যাঁ, এবার এই যে গান চলাটা ম্যান্ডেটরি, অর্থাৎ আমি এই অনুষ্ঠানে পরপর 6টা গান শোনাবো, তারপর আপনার বিজ্ঞাপন হবে, তারপর আবার 6টা গান শোনাবো, এই যদি আমার অনুষ্ঠান হয় তাহলে 6টা গান আমাকে প্রপারলি শোনাতে হবে। আমাদের এখানে বিজ্ঞাপনের এত তাড়া থাকে যে গান প্রায় শেষ হলো না তার আগে কেটে দিয়ে বিজ্ঞাপন ঢুকে যায়, গানের আগামাথা থাকে না, এমন ভাবে এডিট হয়। এরকমও শুনেছি, এরকমও দেখেছি। এবার গান যদি না চলে তাহলে তার মানে কি গানের ইম্পর্টেন্স আছে রেডিওতে? এবার যারা মার্কেটিং গিয়ে স্পন্সরসদের সঙ্গে কথা বলছেন অন বিহাফ অফ দিস এফএম কোম্পানি, সেই লোকগুলোর উপর নির্ভর করছে, এবং অবশ্যই আবার সেই মালিক পক্ষের উপরেই নির্ভর করছে তারা গানকে কতটা ইম্পর্টেন্স দেবেন। তারা তাদের মার্কেটিং সেকশনকে কোন ইয়েটা দেবেন যে আপনি যাবেন, আপনাকে যদি বলে যে গানের মাঝখানে চানাচুর ঢুকিয়ে দিতে হবে, আপনি স্ট্রেট বলবেন না স্যার, আমাদের এই স্লট আছে, এই স্লটের এই হলো তার টিআরপি বা হোয়াট এভার কি বলে তোমাদের রেডিওর ভাষায়, এই হলো তার অডিয়েন্স, হ্যাঁ এই হলো তার রেটিং, এবং আমাদের 6টা গান চলবে, তারপরে আপনি 30 সেকেন্ড ধরে আপনার বিজ্ঞাপন দিন না, কোনো অসুবিধা নেই। এখানে যেটা হয় সবই হ্যাঁ স্যার, হ্যাঁ হয়ে যাবে স্যার, হয়ে যাবে, আপনি খালি দিয়ে দিন, আপনি খালি দিয়ে দিন। এই যে দিয়ে দিনটা, কারণ কি সেই মার্কেটিং এর লোকটার উপরে ওই প্রেশারটাই আছে যে তুমি যদি মাসে আমাকে সে 40,000 টাকা বা 1 লাখ টাকা হোয়াট এভার এই টার্গেটটা তুমি রিচ না করতে পারো, তোমার চাকরিটা খাড়া ঝুলছে তোমার ঘাড়ের উপর। So again, that's the system which is exploiting, which is ruining the whole creative ideas, the designing. আমার যেটা মনে হয় এই জিনিসটা তো আমরা অভ্যস্ত নই এই জিনিসটার সাথে, কারণ আমি যেভাবে দেখি যে 20 দশক থেকে রেডিওর সাথে বাঙালি জড়িয়ে আছে। হ্যাঁ, চলতে চলতে এই 2000-এ গিয়ে মানুষ এই এফএমটাকে দেখলো, কমার্শিয়াল রেডিও দেখলো। সরকারি রেডিওতে এই জিনিস কখনো কেউ দেখেনি, 80 বছর ধরে মানুষ এই জিনিস দেখেনি। এমনকি বিবিধ ভারতী যেটা ছিল সেটা আলাদা একটা সেকশন ছিল, যেখানে যে ওই কমার্শিয়াল সহ্য করতে পারবে সে ওখানে দেখবে, কিন্তু এই জায়গাটাকে পিওর রাখা হতো। এখন এখানেও আছে অল্প বিস্তর বিজ্ঞাপন ঢোকে, ভালো কথা। এরা স্বাধীনতাটা পেয়েছিলেন যারা সেই সময় আকাশবাণীতে বা অল ইন্ডিয়া রেডিওতে যারা কাজ করতেন, এরা স্বাধীনতাটা পেয়েছিলেন, তার কারণ হচ্ছে ওই খাড়াটা ঝুলতো না বোধহয়। সরি আমি যদি কিছু ভুল বলে থাকি,
মাফ করবেন, কিন্তু আমার যতদূর ধারণা যে কি যারাই কাজ করেছে তাদের উপর খাড়া ঝুলতো না, এই তুমি এইটা না করলে, কারণ যে খাড়াটা মারবে তার মাথার উপরও খাড়া নেই, আবার শেষ যে লোকটা তার মাথার উপরও খাড়া নেই, কারণ দিনের শেষে গৌরী সেনের কাছ থেকে চলে আসতো টাকা, আই এম ভেরি সরি টু ইউজ দ্য ওয়ার্ড, গৌরী সেনের কাছ থেকে চলে আসতো, কিন্তু জেনারেলি যেটা হয় সরকারি কাজকর্মতে গৌরী সেনের কাছ থেকে টাকা আসে বলে একটা লেথার্জি থাকে, ঠিক আছে চলছে চলবে একটা ব্যাপার থাকে। রেডিওতে কিন্তু এটা ছিল না, অন্তত কলকাতাতে তো ছিল না, এইটার জন্যই বোধহয় রেডিও এত সাকসেসফুল হয়েছিল বা আকাশবাণী সাকসেসফুল হয়েছিল। আর আজকে যেটা হচ্ছে, আজকেরটা কারণটাই হচ্ছে হ্যাঁ কর্পোরেট কালচারের সাথে অ্যামালগামেটেড হয়ে গেছে রেডিওর যে কোনো ফরম্যাট করে আজ এই অবস্থাটা এসে দাঁড়িয়েছে, এমনটাই এসে দাঁড়িয়েছে যে আমরা কিন্তু অনেক আগেই আলোচনাতে চলে এলাম, গানের উপর কিন্তু এটা একটা বিরাট প্রভাব পড়েছে এবং সাফারার কিন্তু অনেকেই। হ্যাঁ, আমি বলছি ওটাই আমরা পরে আসি সুদীপ্ত, তুমি এতক্ষণ বলার পর আমার আবার একটা জিনিসই মনে হচ্ছে যে প্রথম কথা হলো ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে রিজিওনাল বলে কোনো কথা হয় না, এবং রিজিওনাল কথাটা ভীষণ বাস্তবিক, মানে রিজিওনালটা গালাগালি নয়, আবার রিজিওনালটা প্রাদেশিকতা বলে সেটা নিয়েও আলোচনাও নয়, আতলেমও নয় যে আপনি প্রাদেশিক হচ্ছেন, অবশ্যই আমি প্রাদেশিক, আমি একটা প্রদেশে থাকি, আমি প্রাদেশিক হব, সেটাই তো আমার দেশ। এই যে একটা এফএম এ আমি যখন শুনেছি, আমি কাজ করার সময় যখন আমি জিজ্ঞেস করেছি যে অমুকটা কেন হচ্ছে না, অমুক গানটা কেন চলে না, অমুকটা হয় না কেন, এরকম যে প্রশ্ন করেছি, তখন আমাকে তো উত্তর দেওয়াতে ন্যাশনাল বারণ করেছে, ন্যাশনাল। হ্যাঁ, আমি শেষ দিন বলেছিলাম আমি তাহলে কে, আমি ইন্টারন্যাশনাল না অ্যান্টি ন্যাশনাল না কোথাকার, আমি মঙ্গল গ্রহে, তুই কে? আমি তো দেশের একজন নাগরিক, তার মানে আমি ন্যাশনাল। তুই যে ল্যাঙ্গুয়েজ, অনেক রকম পলিটিক্স চলছে সুদীপ্ত, অনেক কিছু চলছে, আগ্রাসনের অনেক রূপ। হিন্দি আমার পরম আত্মীয়, আমি ছোটবেলা থেকে হিন্দি গান গাই, আদো আদো স্বরের থেকে হিন্দি গান গাই আমি, কিন্তু সেটাকে কোনোদিন হিন্দি ভেবে গাইনি, আজও গাই, সেটা হিন্দি গান ভেবে গাইছি না আমি, সেটা আমার প্রাণের গান ভেবে গাইছি। কারণ আরেকটাও আছে, তুমি দেখো বাঙালির একটা ভীষণ ইনফ্লুয়েন্স ছিল, আমরা যে সময় বড় হয়েছি সে সময় বলিউডে বাঙালির গান, বাঙালির সুর, বাঙালির সলিল চৌধুরী বলো, এস ডি বর্মন বলো, আর ডি বর্মন, এই একটা বাতাবরণটা, তাহলে আমি মদন মোহনকে শুনি না, নিশ্চয়ই শুনেছি, কিন্তু যাই শুনি তাই আমি অন্তর দিয়ে গাই, তাতে হিন্দির কোনো আগ্রাসন ছিল না, হিন্দির সঙ্গে অদ্ভুত একটা প্রেম আছে বাঙালি, কিন্তু আজকে সেটা আগ্রাসনের ভূমিকা নিচ্ছে, কারণ সেই মানুষগুলো ওখানে আর বিলং করেন না। আমি রাজ কাপুরের মিউজিক্যাল সেন্সটা আজকে আর খুঁজে পাবো না হয় বলিউডে, এই গানটা কাকে দিয়ে গাওয়ানো উচিত বা কোন সুরটা কে গাইবেন, বা আর ডি বর্মন লতা মঙ্গেশকরকে দিয়ে না, আশা ভোসলেকে দিয়ে না গাইয়ে লতা মঙ্গেশকরকে দিয়েই গানটা গাওয়াবেন, সেই সেন্সটা লোকগুলো হারিয়ে গেছে। এবং তুমি দেখো সব মিলিয়েই একটা কিন্তু মান, আজকে হয়তো অনেকে না আপনি সময়ের সঙ্গে মানি, না না নিশ্চয়ই একদম না, আজকেও যদি একটা ভালো গান আমার কানে আসে আমি সেটাকে ভালোই বলি। এবার আবার লোকে কি বলে ভালো খারাপটা রিলেটিভ, আমার মনে হয় না সত্যি, এটা খুব ভয়ঙ্কর একটা কথা, ভালোটা ভালোই, খারাপটা খারাপই। ঠিক কথা। ভালোটা তো দোকানে গিয়ে জামা কেনা ভালো না, ভালো তো একটা লেভেল আছে, একটা লেয়ার আছে সেই ভালোত্বে, সেটা মানবিকতার ভালোত্ব, সেটা মানুষের জীবনযাপনের ভালোত্ব, সামাজিকতার ভালোত্ব, সব মিলিয়ে। আপনার লাল জামা, এটা যুক্তি হলো আপনি লাল জামা পছন্দ করলেন, আমি সবুজ জামা পছন্দ করলাম, তারপরে আবার কি হলো আমি সবুজ থেকে লালে চলে গেলাম, আপনি আবার লাল থেকে সবুজ জামায় চলে এলেন, এরকম ভাবে তো হয় না। এটা ভালো খারাপের মাপকাঠি হতে পারে, সেটা অনেক গভীর। ঠিক কথা। আচ্ছা, আরেকবার একটা প্রশ্ন এসে যাচ্ছে, অনিন্দ, গান বা আর্টিস্টকে হিট করে কে, রেডিও না শ্রোতা? যদি শ্রোতা হয় তাহলে তাদের পছন্দের কথা কি রেডিও ভাবে? এখানে তুমি তোমার বক্তব্যটা বলো, তারপর আমি আমারটা বলছি ব্যাপারটা। প্রথম কথা হলো একটা গান প্রথম সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা নির্ভর করে শ্রোতার উপরে। সেই শ্রোতাটা, আমি ঘরে বসে একটা গান কম্পোজ করে আমি যখন মাকে শোনাচ্ছি,
বা সমর্পিতাকে শোনাচ্ছি বা আমার মাসিকে বা মেয়েকে শোনাচ্ছি, তারা শ্রোতা হিসেবেই শুনছেন। তারা কেউ মা হিসেবে, বা সেদিন কোন এক বন্ধু, ধরো তুমি আড্ডা দিতে এসছো, তোমার সামনে একটা গান করি, তুমি তো জানো এই গানটা বেঁধেছে, তখন তুমি তো আমার শ্রোতা। এবার এই শ্রোতা আমার ঘর থেকে আমার পাড়ায় বেরোলো, আমার ফ্ল্যাটে বেরোলো, সেই ফ্ল্যাট থেকে পাড়ায় বেরোলো, সেই পাড়া থেকে পাশের পাড়ায় ছড়ালো, সেইখান থেকে এলাকায় পৌঁছলো, সেই এলাকা থেকে শহরে পৌঁছলো, শহর থেকে রাজ্যে পৌঁছলো, রাজ্য থেকে দেশে পৌঁছলো। এই কাজটা করবে রেডিও। একদম। এইগুলো তো আমরা দেখেছি, মানে কি বলবো, মানে আমার এফএম দিয়েই আমরা দেখেছি গান কিভাবে, নতুন গান কিভাবে হিট হয়েছে। হ্যাঁ, এবং এই যে কথাগুলো বলা হয়, আরেকবার গৌতম আরেকবার প্রশ্ন করেছে যে কি তোমায় একটা জিনিস জানাই যে অনেক রেডিওকে বলতে শুনেছি গান হিট হলেই নাকি তারা চালায়। হ্যাঁ, এইখানে একটা ব্যাপারটা কি হয়েছে, ভালো গান বাজানো আর হিট গান বাজানোর মধ্যে তফাৎ আছে, তাই তো? আকাশবাণীতে কিন্তু ভালো গান বাজানোর লক্ষ্যটা ছিল যে আমরা ভালো গান বাজাবো, এবং গান নিজেদের এখানে লেখা হতো, সুর করা হতো, গ্রামোফোন ইন্ডিয়ার কাছ থেকে গিয়ে, গ্রামোফোন কোম্পানির কাছ থেকে গিয়ে রেকর্ডস নিয়ে আসা হতো, ভালো গান ওরাও এখান থেকে বলতো, তারপর সেইগুলো বাজানো হতো, এরকম আর্টিস্টের অডিশন হতো, আর্টিস্ট সিলেক্টেড হতো এবং তারপর তারা গান করতো, এরকম নানান রকম ব্যাপার আছে, সেই চ্যাপ্টারটাতে আমি যাচ্ছি না। আমার না একটা সময় মনে হয়েছে ওয়াই হিট সংস, হিট সংস কেন বাজাই আমরা, মানে এবার রেডিও আজকে হিট সংস কেন বাজায়, এই হিটের বিচারটা কে করে? ওরা একটা অদ্ভুত ভাবে ছেড়ে দিয়েছে, মানে পরস্পরের পিঠ চুলকানোর মতন ব্যাপার, জানো তো। আমার পক্ষে অ্যান্টিসিপেট করা মুশকিল, আমি নাম নিয়ে বলছি, সঞ্জয় আহমেদের মতন একজন প্রোগ্রামিং ডিরেক্টর কিন্তু বারবার আসে না কোনো এফএম স্টেশনেতে। এরকম আমার মনে আছে, এই যে ওই যে জিগি জাগি জাং গানটা, পিয়াল শাখের বনের থেকে সোনাঝুরির বান্ধেতে তোকে নিয়ে পলাইন যাইব রে, এই যে গানটা, গানটা শুনলাম, আমরা প্রথম শুনলাম যে এটা বাজাবে, বলে এটা 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 খুব ভালো গান। ঠিক এইভাবে এটা খুব ভালো গান। এবং এরকম বহু গান তোমরা নিশ্চয়ই জানো, সেই গানগুলো কিন্তু তার শিয়ার অবজারভেশন, তার অভিজ্ঞতা, হ্যাঁ, থেকে গানগুলোকে বাজানো হয়েছে। আচ্ছা, এই যে লিসনারদের কাছ থেকে জেনে নেওয়া, এর জন্য একটা কিন্তু আছে, সোনার পাথর বাটি আছে। ইয়েস, আমি বলবো এটা সোনার পাথর বাটি, সেটাকে বলে মিউজিক লিসনার্স বোর্ড। একটা বোর্ড আমি দেখেছি, সেখানে টেস্টিং হয় গানের, যে নতুন কিছু গান টান এলো শিল্পীদের, সেই সব গানগুলোকে নিয়ে, এবং যেসব এক্সিস্টিং গানগুলো আছে বাজানো হয়। যারা বসে আছেন তাদের হাতে একটা করে নব থাকে, গানটা ভালো লাগলে ঘুরিয়ে দেবে একদিকে, ভালো না লাগলে ঘুরিয়ে দেবে আরেক দিকে, তোমার কতটা ভালো লাগছে তার উপরে নির্ভর করবে ঘোরানোটা। এটা খুব মজার খেলা কিন্তু, এবং সেইখান থেকে কিন্তু অ্যাভারেজ আইডিয়াটা পেয়ে যাচ্ছে ওরা, কতজন লোক ভালো বলেছে, কতজন লোক অতি ভালো বলেছে, কত লোকজন খুব খারাপ বলেছে, এইসব থেকে বিচার টিচার করে একটা দাঁড় করানো হয়। আলটিমেটলি এই যে আমরা 50টা গান নিয়ে 100টা গান নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে বন্ধুগণ এই 20টা গান কিন্তু ভালো গান বলে ডিসাইড হয়ে গেল, বাজিয়ে দেওয়া হলো। অর এছাড়া না হলে কি হবে, সেল, সিডি সেল থেকে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু হিট গান বাজাবো বলে বাজানো হচ্ছে, কিন্তু ভালো গান কোনটা সেইটা আই ডোন্ট নো। থাকতে পারেন মানুষজন, এফএম স্টেশনগুলোতে হয়তো আছেন, গুণী মানুষজন আছেন, কিন্তু এখন আমি কিন্তু কাউকে দেখলাম না যে কি বুক টুকে বললো এই সিডিটা বাজবে, এই সিডিটা কিন্তু এটা দারুণ গান, ফিউচার হতে চলেছে, এটা পারে না। এবং সেইখানেই এই প্রশ্নটার উত্তরটা আসে যে কি যদি শ্রোতা হয় তাহলে তাদের পছন্দের কথা কি রেডিও ভাবে? এখন সেটা রেডিও বলুক ভাবে কিনা। আমি তো একটা কথা বললাম, অনিন্দ সেও তার একটা কথা বলেছে, সেইটা দিয়ে কি বোঝা যায় যে রেডিও ভাবছে? যিনি এই প্রশ্নটা করেছেন আমি তাকে গৌতম, আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আপনিও নিশ্চয়ই, আমার গৌতম বোস মানে কি ইনরেকর গৌতম? হ্যাঁ হ্যাঁ। তো গৌতম, তুমিও জানো, তোমাকে নতুন করে বলার কিছু নেই, আমার মতামতটা তুমি জানতে চেয়েছো।
যে প্রশ্নটা কি করেছে বলো, লাস্ট কি করেছে, যে কি গান বা আর্টিস্টকে হিট করে কে, রেডিও না শ্রোতা? যদি শ্রোতা হয় তাহলে তাদের পছন্দের কথা কি রেডিও ভাবে? রেডিও ভাবে। রেডিও কি ভাবে? রেডিও ভাবে, অর্থাৎ অর্থাৎ কলকাতা শহরের রেডিও স্টেশনে, আমি আবার বলছি, এরকম অনেকেই আছেন যারা নাকি এটা ভাবেন, যারা করতে চান মনে প্রাণে। দুপুরবেলাটা শিবরাম চক্রবর্তীর একটা হলে হয়, কিন্তু একটা নাটক করলে হয়, কিন্তু একটা বাংলা আর ওই সময়টাকে ধরে এরকম স্বপ্ন কিন্তু রেডিওর মানুষ আজও দেখেন। কিন্তু ওই যে যিনি মাইনেটা দিচ্ছেন তিনি এটা বুঝতে চাইছেন না, কারণ তার এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, তার কোনো সম্পর্ক নেই। এবং এই বিভাজনটা একটা সাংঘাতিক বিভাজন। এই মিসকমিউনিকেশনটা, এবং তারা যেহেতু তারা মালিক পক্ষ আর তারা কর্মী পক্ষ, এইভাবে রেডিও চলে না, কোনো ক্রিয়েটিভ প্ল্যাটফর্মই চলতে পারে না, যেটা আমি অডিও ভিজুয়াল টেলিভিশনের ক্ষেত্রেও বলবো, সিনেমার ক্ষেত্রেও বলবো। আর হিট গান, আজকে আমার এফএম যখন প্রথম শুরু হলো, আমাদের গান হিট করিয়েছে আমার এফএম। সঞ্জয় আহমেদ, শ্রমিক সিনহা আমাদের গান হিট করিয়েছে। সেটা আমার গান হিট করে, রূপঙ্কর, লোপা, মনোময়, রাঘব, চন্দ্রবিন্দু, ফসিলস, ক্যাকটাস, এভরিবডি, we are very much grateful to Amar FM. I am very much grateful to Amar FM. যে আমার এফএম যদি না থাকতো, তাহলে এই যে যখন নীরবে দূরেকে এই জায়গায় পৌঁছে দেওয়া, বা অস্থির আয়নাকে এই জায়গায় পৌঁছে, দিনে 4 বার 5 বার করে বেজেছে, 10 বার করে বেজেছে। আমি রাস্তায় ট্রাভেল করছি, আমি দেখছি বাসের ড্রাইভার তার রেডিওতে যখন নীরবে দূরে বাজছে, ওই ক্যাকোফোনির মধ্যে আমার গলা ভাসছে, এই শহরে আমার গলা চলছে এত জায়গায়। তো এটা তো আমার এফএম না আমি পেতাম না। ঠিক কথা। ঘটনাটা হলো যে সমস্ত বাদবাকি রেডিও স্টেশন যদি এটাকে চানাচুর কোম্পানি না ভেবে, যদি এটাকে একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম করতেন, উইথ গিভিং দ্য রিজিয়ন্স, আই এম নট saying regional, with giving all these regions of my country equal respect to their language, to their culture, to their pedigree, to their everything, to their upbringing, তাহলে প্রত্যেকটা রিজিয়নেই তাদের মতো করে ফুটে উঠত। তাহলে কেন গানটা মোরা বাংলাদেশের থেকে এলাম, মহারাজা তোমার এসেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা সাদা সিধা মাঠে, এইটা একটা রিজিয়নকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করাটাই তো প্রেজেন্টেশন, দ্যাটস গ্লোবালাইজেশন। সাহেবের জাঙ্গিয়া পড়াটা আমার গ্লোবালাইজেশন নয়। আর গিয়ে যুদ্ধ খেলে একে অপরকে মেরে দিলাম, সেটা কতগুলো গরিব মানুষকে, বিভিন্ন দেশের গরিব কতগুলো বাধ্য কতগুলো ছেলে তরতাজা প্রাণকে বলি দিয়ে আনো যুদ্ধের নামে, দ্যাট ইজ নট গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন ইজ আমি কোথা থেকে এলাম, আমি কোথা থেকে নিজেকে রিপ্রেজেন্ট করছি বিশ্বের দরবারে। আজকে সেই বিশ্বের দরবারে আমরা বসে রয়েছি সুতীর্থ, এটা অনেক বড় আকাশবাণী তৈরি হতে চলেছে সুতীর্থ। অনেক মানুষ শুনছেন, অনেক মানুষ দেখছেন, অনেক মানুষ শুনছেন। আমি রাজার বিয়েতে একটা কমেন্ট করেছিলাম যে দিস ইজ অরেডিও, অরেডিও অনেক অভিডিও গোছের কিছু একটা লিখেছে। তো লিমিটেশনস কিচ্ছু নেই অ্যাকচুয়ালি। এই তো আমরা আড্ডা দিচ্ছি, এতক্ষণ ধরে কথা বলছি, এবার এরকমও বেরিয়ে যাবে আস্তে আস্তে, এখানে গানের অনুষ্ঠানও শোনানো যাবে একদম। আবার মনের মতো গানকে এখানে ফেরানো যাবে, আমি অন্তত আশাবাদী। যাবে। আমার একটা কথা না খালি মনে হয় যে আমাদের কত মানে আমরা ভাগ্যবান যে কি আমরা আকাশবাণীর মতন একটা প্ল্যাটফর্ম থেকে মহিষাসুর মর্দিনীটা সৃষ্টি হয়েছিল বলেই বোধহয় আজও রয়েছে। তার কারণটা বলছি, তুমি দেখো, ভুলে যাও ওই পিকচারটা, সরিয়ে দাও চোখের সামনে থেকে। মনে করো একটি বেসরকারি একটি রেডিও স্টেশন, সেখানে বসে আছেন পঙ্কজ মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বাণী কুমার এবং অন্যান্য সব যারা গান টান করবে, তারা বললেন আমরা একটা এরকম কিছু করা যাক। শুধু করা যাক বললেই হবে না, ওরা কিন্তু করেছিলেন। তার আগে সেটা অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ন্যাচারালি প্রোগ্রামিং ডিরেক্টরের কাছে যেতে হবে, প্রোগ্রামিং ডিরেক্টরকে বলতে হবে, প্রোগ্রামিং ডিরেক্টর বলে যে একটা প্ল্যানটা দাও, কিরকম প্ল্যানটা, সেই প্ল্যানটা নিয়ে তাকে বসতে হবে স্টেশন ডিরেক্টরের সঙ্গে এবং সেলস টিমের সাথে বসতে হবে।
তারপরে বলতে হবে দেখি দেখো বেচো এটাকে, যদি বেচতে পারো তাহলে এটা চলবে, এবং যদি বেচতে না পারো তাহলে চলবে না। সেলস টিম গেল জিনিসটাকে নিয়ে বিক্রি করতে ক্লায়েন্টের কাছে, আর এন্টায়ার প্রোগ্রামিং টিম তখন হয়তো বসে আছে যে এটা অ্যাপ্রুভ হয়ে আসবে কিনা, কোনো ক্লায়েন্ট পাওয়া যাবে কিনা। হয়তো দেখা গেল ক্লায়েন্ট পুরো প্রেজেন্টেশনটা দেখে বললো যে কি আমাকে একটু শোনাও জিনিসটা কিরকম, হয়তো তাকে তাও শুনিয়ে দেওয়া হলো একটা ডামি তৈরি করে। তারপরে দেখা গেল ক্লায়েন্ট বললো এটা না ঠিক এরকম হবে না, এই স্টার্টিং এতে যে শঙ্খ বাজিয়েই শুরু করছো, আমার না মনে হচ্ছে কি খানিকটা সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, তারপরে আশ্বিনের শারদ প্রাতে বলে বলছো, তারপর আবার ওইখানে আবার ঢুকে যাচ্ছ গানেতে, কোথাও একটা জার্ক হচ্ছে। হঠাৎ করে তারা কিন্তু পণ্ডিত হয়ে যায়, কারণ তাদের পয়সাটা ঢুকছে, তাদের পয়সা এই গানটাকে এই অনুষ্ঠানটাকে বাজাবে, অতএব আমার কমান্ডটা কিন্তু ওইখানে থাকবে। ভাবো আজকে জিনিসটা হলে কি হতো। আমরা এরকম বহু শো করেছি, বহু প্ল্যানস তৈরি করেছি, বহু প্ল্যান তৈরি করার পর ওইটা কিন্তু বাজারই হয়নি, হতাশ হয়ে প্রোগ্রামিং টিম ওটাকে ওয়াইন্ড আপ করেছে। সেটা আবার আমাদের, এটাই তো বলছি সুতীর্থ, যে আজকে যে জায়গা থেকে মহিষাসুর মর্দিনীর বীজ পোতা হলো, তখনকার যে বাতাবরণ, তখনকার যে অ্যাকসেপ্টেন্স, তখনকার যে রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, অর্থাৎ আমার কাছে টাকা আছে বলে একজন বিদ্বানকে সেখানে ধর্মদা আপনি কি জানেন এরকম ছিল না। পাড়ার গরিব মাস্টার মশাইটা মাস্টার মশাই ছিলেন, তার টাকা দেখে না, তিনি একটা ভাঙা বাড়িতেই থাকতেন, তার 3 মেয়ের বিয়ে দিতে ফেটে গেছে জীবনে, কিন্তু পাড়ায় তার রেসপেক্ট ছিল মাস্টার মশাই। এখন এমন একটা, সো সেই সময় যারা কাজ করছেন, তিনি স্টেশন ডিরেক্টর হন, তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হন, তিনি সেলস এর ডিরেক্টর হন, হুএভার, তারা প্রত্যেকে না কোথাও এই কাজটার প্রতি প্যাশনেট ছিলেন প্রথম কথা, তাই তারা এটা এনেছিল। ভীষণ আওয়াজ হচ্ছে কোথাও একটা, হ্যাঁ ডিস্টারবেন্স হচ্ছে একটা, কোথাও একটা পাচ্ছি কিরকম আওয়াজ, আমার এখানে কিছু হচ্ছে না কিন্তু। না এখানে একটা টিভি চলছে বা কিছু একটা আওয়াজ পেলাম। এনিওয়ে, ও আচ্ছা 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 আচ্ছা, somebody is talking actually, somebody is talking আমার মনে হচ্ছে। হ্যাঁ দাঁড়া আমি দেখি তো এই হ্যাঁ এবার ফিডব্যাক আসছে না বোধহয়, ওটা ওইখানে হ্যাঁ ঠিকই বলেছো, ফোনে কথা ঠিক আছে। হ্যাঁ কি বলছ, হ্যাঁ তো এই যে সেই বীজটা তৈরি হয়েছিল ওই ধরনের মানুষগুলো, ওই মানসিকতা, ওই রেসপেক্ট, ওই প্যাশন সমস্ত কিছু ছিল বলেই সেখানে কিন্তু আমি টাকা দিচ্ছি বলে আমি সিঙ্গারাটা নিজে, তাহলে সিঙ্গারাটা আপনিই বানান। আজকে মিষ্টির দোকানের মালিক তো আর বসে ঘরে বসে পান্তুয়া বানান না, পান্তুয়া বানান কি তিনি প্রত্যেকদিন 2000 করে পান্তুয়া বানাচ্ছেন, এরকম তো না। তার তো লোকজন রয়েছে যারা বানাবেন। একটা রেস্তোরাঁর মালিক তো গিয়ে রান্নাঘরে ঢুকে পড়েন না। এক্ষেত্রেও এটাই বুঝতে হবে যে যারা টাকা দিচ্ছেন তাদের বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। তুমি সেই রিজিয়নের কোয়ালিটি আগে দেখো, তুমি 6টা মাস ছাড়ো না বস, যেটা আমার এফএম কে যে ফ্রি হ্যান্ডটা দেয়া হয়েছিল, আমার এফএম এর হাতে তো ফ্রি হ্যান্ড ছিল, অত সহজ কতগুলো নতুন, আমরা শুধু নতুন গান চালাবো আমার এফএম। এই চ্যালেঞ্জটা তো অ্যালাউ করা হয়েছে, আজকের দিনে সেটা অ্যালাউ করা হচ্ছে না সুতীর্থ, কারণ একটা কম্প্রোমাইজ, চাকরি কম্প্রোমাইজ, বাঁচতে হবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, হ্যানা ত্যানা এসব ভাবতে পারতে না। কারণ এখানকার যিনি স্টেশন হেড, এই রিজিয়নের যিনি স্টেশন হেড, তার উপর তো পুরোটা নির্ভর করছে, কারণ সে মিট করছে আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে, সে মিট করছে সো কল্ড তার মালিক পক্ষকে, তাদের ক্রিয়েটিভ টিমকে বা তাদের সেলস টিমকে বা হুএভার। এবার আমার রিজিয়নে আমি কি চালাবো সেটা কিন্তু আমারই থাকবে। আপনি বলুন, সেইটা হয় না। আর এইটা না হলে সব এফএমই ক্যাকোফোনি হবে, আর কিছু
সিনেমা আর কিছু বাংলা সিনেমার গান চলবে যেটা স্লট কিনে চালানো হয়। আজকে আমি যদি আমার কাছে টাকা থাকে আমি স্লট কিনে প্রাইম টাইমে একটা এফএম স্টেশনে 3 ঘন্টা ধরে ডুগডুগির আওয়াজে শোনাতে পারি, যে আমি বিভিন্ন রকম ডুগডুগির আওয়াজ আমি দিচ্ছি আপনাদের 50 লাখ টাকা মাসে দিচ্ছি, তো তারা ডুগডুগির আওয়াজ শুনিয়ে দেবে। এখন সময়টা সেটা, এখন সময়টা হচ্ছে সেটা। এবং এরও একটা খুব সুন্দর গল্প আছে। ডুগডুগি বাজানো মানে কি বলতো, আর আরেকটা জিনিসও এর মধ্যে কাজ করে, শুধু যে অনুষ্ঠান বিক্রি হবে কিনা, বিজ্ঞাপন এলো কিনা শুধু তাই না, আরেকটা জিনিস হচ্ছে ওই যে রেটিং, র্যাম রেটিং। প্রত্যেক সপ্তাহে তটস্থ হয়ে থাকে প্রোগ্রামিং টিম, এটা কিন্তু প্রোগ্রামিং এর জন্য। রেটিং this is a wrong system, this is an absolute wrong, the whole system is wrong. Once the whole system is wrong, then how can it run properly? হ্যাঁ, প্রথমত হচ্ছে যে কি, এই যে সার্ভেটা কিভাবে হয় সেটাই আমরা আজ অব্দি জানি না। গোটা এর কোনো কে যে কোথা থেকে দৈববাণীর মতো মনে হয় সপ্তাহের শেষে। কি হলো দৈববাণীর মতো, মানে অদ্ভুত। 17 বছর আমি প্রাইভেট এফএম স্টেশনেতে কাজ করেছি, এই 17 বছরের মধ্যে বিশ্বাস করে একটা দিনও আমি কাউকে বলতে শুনলাম না আমার পরিচিতদের মধ্যে যে হ্যাঁ আমার বাড়িতে না এই তোমাদের রেডিও থেকে না কি সব প্রশ্ন নিয়ে এসেছিল আমাকে। আমি একটা সিগারেট খেতে পারি? হ্যাঁ খেতে পারো, এখানে খেতে পারো। না আমি একটু সিগারেটটা নিয়ে নিচ্ছি, আমি মুভ করছি, বলো না আমি শুনছি। আচ্ছা, তো তুমি আমাকে একটা কথা বলো তাহলে, যে এই যে রেটিংটা যেটা হয় কিসের উপর হয় আমরা কিন্তু কেউ জানি না। সবাই জানি একটা রেটিং হয়, এবং পরবর্তীকালে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক স্টেশন কিন্তু বলেছে কি না আমরা এর মধ্যে যাব না, এই 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 মার্কেট রিসার্চের মধ্যে আমরা যাব না, এই সার্ভের মধ্যে যাব না, এবং অনেকে বেরিয়ে এসছে। যদিও বেরোবার পর চাপও কমে গেছে, এবং যেটা হয়েছে এখন সব রেডিও মানে সত্যি কথা বলতে কি বাড়ি আর বাগান বাড়ি এক হয়ে গেছে, এখন আলাদা করে তো ডিস্টিংগুইশ করাও যায় না রেডিও স্টেশনকে, যে এইটার থেকে এটা আলাদা, ওটার থেকে ওটা আলাদা, এক্সেপ্ট ফর আ ফিউ মানে ক্লিয়ার কাট ডিমার্কেশন, যেমন ওটা হিন্দি স্টেশন এটা বাংলা স্টেশন। অবশ্য এখন বাংলা স্টেশন বলতে তো কিছুই নেই সেই অর্থে। তোমাকে একটা ছোট্ট ঘটনা বলি, তোমাকে কেন, এটা সবার জন্য। একটি প্রতিষ্ঠিত নামকরা কলকাতা বেসড একটা ন্যাশনাল এফএম স্টেশনের ইন্টারভিউতে, মানে মিউজিক ম্যানেজারের জন্য ইন্টারভিউ হচ্ছে, আমার পরিচিত একজন বিখ্যাত সিঙ্গার, আমি নাম বলছি না, এবং সে নিজেও মিউজিক ম্যানেজার ছিল, সে ইন্টারভিউটা দিতে গিয়েছিল। তাকে বম্বে থেকে এসছেন অধিকর্তা, তাকে ক্রস দ্য টেবল জিজ্ঞাসা করছে, সো হাউ ডু ইউ ডিসাইড ইউর প্লেলিস্ট? তো বলেছে, we know the pulse, I know the pulse of my city, I know what songs to be played. তাকে একটা উত্তর দিয়েছিল, ওকে সো ইউ ডিসাইড হোয়াট the listeners would the entire listeners of Calcutta would listen to, you decide. তো ওনা উত্তর দিতে পারেনি, মানে ওর কাছে জানতে চেয়েছিল যে তোমরা সার্ভেটা কিভাবে করো, কি না করো, এবং সে পরিষ্কার বলেছে যে এখানে তো সার্ভের কোনো প্রয়োজন নেই, আমি জানি আমার শহর কি শুনছে, আমি জানি আমার শহর কি শুনতে চায়, আমি জানি আমার স্টেশনের যে পাঞ্চ লাইনটা হচ্ছে কলকাতা বেস্ট মিউজিক, অতএব সেটা আমার থেকে ভালো কেউ জানে না, কারণ আমি আমার স্টেশনের মিউজিক ম্যানেজার। তাকে বলছে যে তুমি ডিসাইড করো। একটা কথা বলি সুদীপ্ত, যে ম্যানেজমেন্ট কথাটা, ম্যানেজমেন্ট বলতে কর্পোরেট সেক্টর যেটাকে বোঝেন, বা আমাদের সময় থেকে আমাদের কলেজ জীবন থেকে তো ম্যানেজমেন্টের উৎপত্তি, সেইভাবে ঢোকা, ও কি করছে, ও ম্যানেজমেন্ট করছে, এই ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলো একদম আমাদের 90 দশকের কলেজ থেকে উত্থান। আমরা দেখেছি অমুকে মাস কমে ঢুকে গেল, হ্যাঁ এই পরীক্ষা দিল, ক্যাট দিল, সো এইটা আমরা শুনতে বড় হয়েছে, এবং আমাদের অনেক বন্ধু হয়েছে। সো কর্পোরেট সেক্টরে ম্যানেজমেন্ট বলতে ওনারা যেটা বোঝেন সেটা একটা ক্রিয়েটিভ সেক্টরের ম্যানেজমেন্ট হতে পারে। ক্রিয়েটিভ সেক্টরের ম্যানেজমেন্ট, ধরো একটা সিনেমা করছি, আমার হঠাৎ করে আমার পরের দিন ভোর 5:30 একটা শট আছে যেটা ছাগল এই গাছে বাঁধা রয়েছে, সে ডাকবে, আমি রাত্রি 3টে নাগাদ খবর পেলাম সামাও সেই ছাগলটা মরে গেছে বা চুরি করে নিয়েছে, খেয়ে নিয়েছে, হোয়াট এভার, মুদ্রা কথা ছাগলটা নেই। তখনকার ম্যানেজমেন্ট হলো ভোর 5:30টার মধ্যে সানরাইজের মধ্যে
আমাকে একটা ছাগল ম্যানেজ করতে হয়। ঠিক একইভাবে একটা রেডিও স্টেশনে যখন একটা শ্রুতি নাটক হচ্ছে, তখন সেখানে একটা গ্লাসে পাথর, একটা জলের উপর পাথর পড়ছে টুক করে, সেই আওয়াজটা কিভাবে সেটা প্রডিউস করব আমি অডিওতে, সেইটার জন্য আমাকে গ্লাস নিতে হচ্ছে, গ্লাস জোগাড় করতে হচ্ছে, একটা পাথর জোগাড় করতে, হোয়াট এভার, সেই ব্যবস্থাটা হলো, দ্যাট ইজ দ্য ক্রিয়েটিভ ম্যানেজমেন্ট which this so-called corporate management will never understand. They will never understand. They will never understand. তার জন্য মানে কর্পোরেট যারা, they have to have a deep respect towards the creative team without dictating them. কারণ কি এখানে ডিকটেট করাটা আবার আসছে যে একটা আগ্রাসন চলছে, বিশেষ করে বাংলা গান, বাংলা ভাষার উপর একটা সাংঘাতিক আগ্রাসন চলছে। এটা অনস্বীকার্য। আজকে কলকাতায় বসে এফএম স্টেশন কাজ করছে, তারা কি করে বলে বাংলা গান চালাবো না? তুমি বলো, কারা এটা, এই পারমিশন কারা? তাহলে আমার দেশটা কোথায় হলো? আমি আমার রাজ্যে বসে আমি আমার নিজের ভাষার গান শুনতে পারবো না? তার সঙ্গে হিন্দির কি মতবিরোধ রয়েছে? নেই তো। ঠিক কথা। আমাকে শুধু ওটা, আর নয়তো নাম করা কিছু প্রডিউসারের সিনেমার গানই খালি, তারা খারাপ গান কি ভালো, সেখানে অনেক ভালো গানও হয়েছে। আমি একবারও বলছি না যা যা সিনেমার নাম করা প্রডিউসারদের যা যা সিনেমার সব গান খুব খারাপ, আমি একবারও বলছি না, সেখানেও ভালো গান হয়েছে। কিন্তু সেখানে সুপারহিট গানের যে রচয়িতা, সে আমাকে বলেছে, অনিন্দদা এই গানটা যখন আমার বেসিক অ্যালবামে ছিল, মিউজিক ওয়ার্ল্ডে যখন এরকম পরপর 10টা গানের একটা অ্যালবাম আমার ছিল, আমার এক কপি সিডি বিক্রি হয়নি। সেখান থেকে একটা গান তুলে এনে এখানে সো-কল্ড বড় ব্যানারে বড় স্টারের মুখে যেই বসিয়েছে, আমার গান সুপারহিট, আমি সুপারহিট। কিন্তু ঘটনা হলো যেমনই নাকি সিনেমার গানও হচ্ছে, একটা ম্যান্ডেটারি প্রত্যেকটা এফএম স্টেশনে থাকা উচিত অন্তত 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এখানকার গান চালাতে হবে। এবং সেটা শুধু পুরোনো রেট্রো বলে ছেড়ে দিলে হবে না, সারাক্ষণ আমি জানিনি শশীকে চলবে না। সেখানে আজকে তালপাতার সেপাই বলে যে ছেলে দুটো আছে, তাদের গানও চলবে। এক্স্যাক্টলি। না, এখন আবার রেট্রোটাও কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে। এখন আবার নতুন রেট্রো, একটা নিউ রেট্রো এসেছে, সেটা হচ্ছে 90s নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। এরা কিছু জানে না, এদের গান বাজনা সম্বন্ধে কোনো ধারণা নেই। আমার হাতে টাকা আছে বলেই যে আমি বিরাট গান বুঝি সেটা তো নয়, এ তো হঠাৎ নবাব কেস হয়ে যাচ্ছে। তাহলে এবার একটা কথা বলো, এইটার জন্য তোমরা কি করছো? এমনি জাস্ট জিজ্ঞাসা করলাম, তোমরা কি? এই মাধ্যম, তুমি যেটা করছো আমিও সেটাই করছি, এছাড়া আর কিছু ভাবনা? এটাই মাধ্যম। ধরো আমি আমার গান শোনাচ্ছি, আমি আর সিধু কনসার্ট করলাম, আগামী দিনেও আমরা এরকম ডিজিটাল কনসার্ট করবো, প্রপার ডিজিটাল কনসার্ট করবো, মানুষকে গান শোনাবো। এবং প্রত্যেকটা জিনিসের যেরকম আজকে তো আমরা সারাক্ষণ অনেক ডিমেরিটস দেখছি, আমার মনে এখানে অসম্ভব একটা মেরিট যে আজকে তোমার এই অনুষ্ঠানটা আমি সেটাতেই শুরু করেছিলাম আমার বক্তব্য, যে আজকে সারা পৃথিবীর মানুষ আমাদের সামনে। আজকে আর কলকাতা পুনা এক্সপ্রেস বেরোলেই আমার এফএম হারিয়ে গেল, এফএমটা শোনা যাচ্ছে না, সেটা নয়। এবং এই অনুষ্ঠানটা যার যখন খুশি নিজের মতো করে তিনি দেখতে পারবেন। আরে এই তো এই মুহূর্তেই তো রয়েছে, এই মুহূর্তে লন্ডন থেকে রয়েছে ওই ইন্ডিয়ান জেডাই ভৌমিক, দেখো তুমি কমেন্টস এর মধ্যে বোধহয় দেখতেও পাবে। হ্যাঁ, ও একটা ছোট্ট করে লিখে দিয়েছে হুলো, মানে ওর ইচ্ছেটা আছে বোধহয় একটু, যদি তুমি একটু গুনগুন করে দিতে। এই তো লন্ডন থেকে আছে হুলো। তাহলে দেখো, তাহলে তো রিচ দেখো, তাহলে মানে একজন এস্কিমো যদি বাংলা বুঝেন, তিনি হয়তো ইগলুতে বাজার করে ফিরতে ফিরতে তিনি হয়তো আমাদের গলা শুনছেন, আমাদের দেখছেন। আরে তুমি এইটা বলছো, খুব শিগগিরই আমাদের এখানে আসবেন সেকেন্ড ফেজটাতে। এইটার ফার্স্ট ফেজটা আমরা শেষ করতে চাইছি, তারপর একটা মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ থাকবে, নেক্সট ফেজে আসবে। সেখানে আমরা কথা বলবো কমিউনিটি রেডিও নিয়ে। কমিউনিটি রেডিও তুমি চিন্তা করে দেখো, সেটা কিন্তু ওখানে রিজিডিটিও নেই, আর কমার্শিয়াল অ্যাসপেক্টটা ওরকম নেই। ফিলিপিন্সে বসে, আমি এখনই বলছি, ফিলিপিন্সে বসে একজন
বাঙালি ছেলে সে ওখানে একটি কমিউনিটি রেডিওতে বাংলা অনুষ্ঠান করে, এখান থেকে সে আজ এটা কেন সম্ভব হয়েছে, আজ সেটা সম্ভব হয়েছে নেটের জন্য, তার তথ্য সে সেখান থেকে পাচ্ছে, কলকাতা থেকে ওকে সাপ্লাই করা হচ্ছে এবং সে ওইখানে বসে বাংলা অনুষ্ঠান করছে। আর কি চাই বলো? আজ ফিলিপিন্স থেকে বসে একজন বাংলা অনুষ্ঠান করছে, লোকাল ফিলিপিন্সেতে যারা বাঙালি আছেন তাদের জন্যই হয়তো, তার একটা ছোট্ট স্বল্প পরিসরের মধ্যে, কমিউনিটি রেডিও তো রেঞ্জ বেশি থাকে না, হোয়াট এভার ইট ইজ, সেটা কোথায় আছে আমি জানি না, সেটা কোনো ইউনিভার্সিটিতে, কোনো কলেজে, নাকি কোনো একটা পাড়াতে, ইভেন দ্যাট আই ডোন্ট নো, সেটা আমরা জানতে পারবো ভদ্রলোকের কাছ থেকে। কিন্তু তিনি ওখান থেকে বসে, ওখানে বসে বাংলা অনুষ্ঠান করছে, আর আমরা আমাদের শহরে বসে বাংলা অনুষ্ঠান আস্তে আস্তে মিলিয়ে যাবে। আমি বলছি না আমার এখানে তিনি আসলে কি, তিনি তো বাংলা থেকে অনেক, ওই যে গায়ে মানে না আপনি মোড়ল বলে একটা কথা আছে না, তো আমাদের এখানে বসে আমরা আর বাংলা ভাষাটা যেটা আমার মোড়ল সেটা আমরা ভুলে গেছি। কিন্তু উনি তো আর মোড়লকে ভাবতে, উনি হয়তো বিগত 15 বছর ধরে উনি ফিলিপিন্সে রয়েছে, তিনি তো যেরকম যারা এনআরআই শুনেছেন, ইনফ্যাক্ট ভদ্রলোক চলে এসেছেন এখন, মানে উনি ওখানে করেছিলেন, মানে ইটস আ পাস্ট, আমি মানে ওইটাকে আমি প্রেজেন্ট বলে প্রেজেন্ট করছিল। রেডিও ভেরিটাস বলে, রেডিও ভেরিটাস খুব বিখ্যাত, ওই যে চিত্রবাণী ছিল না আমাদের এখনো যে, হ্যাঁ ওয়েলিংটনে, ওই ইয়েরই এটা মানে এনজিও থেকে ওরিয়েন্টেড, যেটা রেডিও ভেরিটাসের উনি এক্স প্রডিউসার, এখন উনি কলকাতাতেই আছেন, মানে তার সাথে কথা। কিন্তু আমার কাছে এটা অবাক করা জিনিস, হ্যাঁ, ফিলিপিন্সে বসে একজন বাঙালি বাংলা অনুষ্ঠান করছে, ছোট স্লট হয়তো পেয়েছে, দিনে হয়তো 1 ঘন্টা পায়, 2 ঘন্টা পায়, যাই পায়, কিন্তু সে করছে। তো সেই জায়গায় আমরা আজকে আশা করব যে কি ঠিক আছে, হয়তো দিন পাল্টাবে, সাউথ রেডিও স্টেশন গুলোতে কিন্তু তোমার মধ্যে যেটা আমার ভালো লাগে বা ভালো লাগছে এই মুহূর্তে, যে আমরা অনেকেই বলছি কিছু হচ্ছে না, এই কিছু হচ্ছে নাটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কিছু হচ্ছে না আর কিছু হবেও না, যা সিস্টেম তাতে কিছু হবে না। খুব ভালো যে কিছু সিস্টেম আমাদের জন্য দিচ্ছে সেটা নয়, কারণ সিস্টেম, দ্য হোল সিস্টেম ইজ করাপ্ট, সেটা আমি মানি, তুমি মানো, পুরোটাই করাপ্ট। এবার তার মধ্যে থেকে এই যে কিছু অ্যাভিনিউজ বের করা, অর্থাৎ ধরো আমরা এই যে ডিজিটাল কনসার্ট করছি, আমি আর সিধু এই যে করলাম, সিধু কটা করলো, এর মধ্যে আমার আগামী 20 তারিখ শহরের 22 বছর কমপ্লিট হচ্ছে, তো আমার এরকম একটা বড় কনসার্ট আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড হবে, যেটা সারা পৃথিবীর মানুষ দেখবে। আমি আর সিধু যখন গান গাইছি তখন আমাকে পরে বিদেশের বন্ধু বান্ধব, ছোট্ট জুনিয়ররা সব ভিডিও পাঠিয়েছেন যে দেখো অনিন্দা, বড় টিভি, সেখানে পুরো মনে হচ্ছে স্টেজেই আমরা গাইছি, ওরা নাচছে, ওদের ছেলে মেয়েরা গলা মেলাচ্ছে। তো এই যে অ্যাক্সেসটা পায়, এটা হলো নাম্বার 1। দ্বিতীয় হলো আমার সিধুর অনুষ্ঠানটা টিকিট বিক্রি হয়েছে দেশ এবং বিদেশ মিলিয়ে 1,06,000 টাকার উপরে। এই লকডাউনের আগে, প্যান্ডেমিকের আগে আমরা যখন অনুষ্ঠান করতাম, প্রথম কথা আমাদের আসতো কল শোজ, অমুক অর্গানাইজেশন ডেকেছে, অমুক ক্লাব ডেকেছে, অমুক জায়গায় ডেকেছে, অমুক মেলায় যাবো, হ্যাঁ না তা না, সুতরাং টাকাটা আমরা একজনের কাছ থেকে পেয়ে যেতাম। কিন্তু অডিটোরিয়াম প্রোগ্রামে যে প্রত্যেকটা মানুষ টিকিট কেটে ঢুকছে, সেই টাকাটা আমি দেখতে পাচ্ছি, সেই অভ্যেসটা চলে গেছিল। দ্বিতীয় কথা হলো অনলাইনে বিনা পয়সায় গান শোনার যে একটা অভ্যেস, অনিন্দা এটা যখন রূপঙ্গটা একটু হয়ে যাক না, অসুবিধা হলুদ পাখিটা, এই যে হয়ে যাক কথাটা, এটা আবার আস্তে আস্তে বন্ধ হবে। সো আই এম ফোকাসিং অন দ্য গুড পার্টস, অন দ্য, মানে আমি বলছি আশা যেখানে রয়েছে, দোজ which ways are hopeful, আমি সেটার দিকে তাকাচ্ছি, এবং সেটা কিন্তু অনেক বড় আলো, কারণ যত গাঢ় অন্ধকার তার ততটাও অপোজিটটাও তো হবে, ততটা আলো তো বেরোবে, ঠিক রে? এমন তো না যে চির অন্ধকার থাকবে। সো আমার মনে হচ্ছে there is a ray of hope, there is a ray of hope which I think এই মুহূর্তে আমরা যারা এই অনুষ্ঠানটার মধ্যে রয়েছি, যারা শুনছেন, যারা দেখছেন, আরেকটা কথা বলি, বয়স্ক যদি কেউ থেকে থাকেন যিনি আমাকে দেখছেন এই মুহূর্তে, আমি সিগারেটটা, মানে এটা আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতো, প্লিজ কাউকে অপমান করার জন্য আমি সিগারেটটা খাইনি। আমি ভবিষ্যতে হয়তো চা বলেছি মাকে, চা খেতে খেতে আরেকটা সিগারেট খেতেই পারি, সুতরাং কিছু মনে করবে। যেটা বলি যে আমরা একটা আশার দিকেই যাচ্ছি, কারণ আমার গান, আমি সল্ট লেকে দাঁড়িয়ে গান গাইছি, সেটা ক্যালিফোর্নিয়ায় গিয়ে
একটা ছেলে তার গোটা পরিবার নিয়ে দেখছে টিকিট কেটে এবং সে সেখানে নস্টালজিক হয়ে পড়ছে। সে একটা মেয়ে আমাকে লিখেছে, জানেন জানো তোমাদের গান চলছে আর বাবা মাঝে মাঝে এক্সাইটেড হয়ে ড্রামস বাজাচ্ছে। বাড়িতে ড্রামস আছে আর কি, বাবাকে মাঝে মাঝে ড্রামস বাজিয়ে দেবে। এই বাবা হয়তো ওইখানে চাকরির চাপে হয়তো 10 বছর পরে ওই ড্রামসটা বাজালো ওই আনন্দে। তো এই জায়গাগুলো তো ওপেন হয়েছে আজকে। সুতীর্থ, তুমি আমি তো মন খুলে কথা বলতে পারছি 100 বার। কারোর মনে কোনো প্রশ্ন নেই বা কেউ বিরক্ত নন, সবাই বলছে যা হচ্ছে খুব ভালো হচ্ছে, তা নয়। একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু চুপ রয়েছেন, যাদের শিক্ষাতে বাধছে, যাদের রুচিতে বাধছে, যারা ক্রমাগত ধর্ষিত হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, যাদের মন শিক্ষা বেড়ে ওঠা সমস্ত কিছু রেপ হচ্ছে, সেই সংখ্যাটা নেহা কম নয়। সেটা সারা পৃথিবী জুড়ে রয়েছে বাঙালি। রাইট, একদম। অমুক রকস্টারের জানো তো ইয়ে করলেই 5,000 টাকা ক্রাউড হয়। আমি সেদিন একজনকে বললাম, ভাই ওর 5,000 হোক না, 5,000 কেন, 10,000 হোক, 10 লক্ষ হোক, কিন্তু একটা জিনিস হবে, 10 লক্ষের বাইরে অন্তত আরো 90 লক্ষ ঘুরে বেড়াচ্ছে মানুষ শোনার জন্য, দেখার জন্য। ঠিক কথা। দেখো, খুব সময়ের মানে কোনো ইয়ে নেই, লাগাম ছাড়া। দেখো, দেখতে দেখতে 9টা বেজে গেল। আমরা 9টা কখন যে অতিক্রম করে ফেলেছি আমরা জানি না, কিন্তু যাই হোক, তা তবু আমি বলবো যাওয়ার আগে একটা হয়ে যাক। এখন তোমার কি হাতের কাছে গিটারটা রয়েছে? গিটারটা নেই আসলে। না, ঠিক আছে, না গিটারটাতে একটু হয়তো প্রবলেমও হতে পারে, কারণ আজকে আমি জানলাম, আমি এটা জানতাম যে স্ট্রিম ইয়ার্ডে নাকি এই স্ট্রামিং আর স্ট্রিমিং এর মধ্যে একটা প্রবলেম আছে। এরা নাকি খুব চালাক, এরা নাকি পরে পৌঁছয় না, শুধু পরে পৌঁছয় না, ওরা যদি একটু কিছুক্ষণ দেখে যে কি এখানে একটা স্ট্রিং বাজছে, একটা পারকাশন রয়েছে, একটা রিদম রয়েছে, সঙ্গে সঙ্গে নাকি এটাকে গুবলেট করে দেয়। মানে তুমি এখানে গান গাইতে পারবে না, মোদ্দা কথা। আচ্ছা, এখানে গান গা, এটা শুধু আলোচনা সভা। আমি জানি না, হ্যাঁ আমি এটা শুনেছি, তো সেই জন্যই বলছি। আমি ভাবছিলাম যদি তোমার কাছে এটা থাকতো বাজিয়ে দেখেই নিতাম, সময়টা তো শেষ হয়ে গেছে। আরেকদিন আমরা ভালো করে গান শোনাবো। ওই যে বললাম না যে একটা দিন আসবে যখন নাকি তুমি একটা গানের অনুষ্ঠান হোস্ট করবে, বা তুমি আমাকে বলবে, অনিন্দ সন্ধ্যে 6টা থেকে 9টা একটা করবে নাকি, বা 9টা থেকে 12টা একটা রাতের অনুষ্ঠান করবে নাকি এখানে সুদীপ্ত অনলাইনে বা এই রেডিওতে। আমি করবো, তো এটা হবেও। টেকনোলজি, দেখো ছোটবেলায় এটা পড়েছি না, টেকনোলজি ফর ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড ইজ নট ফর টেকনোলজি, যেটা ভুল হচ্ছে। টেকনোলজি ফর ম্যানকাইন্ড, সেটা বরাবরই থেকে যাবে। এবং থ্যাঙ্কস টু টেকনোলজি, যারা এই জিনিসটা তৈরি করে, এই ইন্টারনেট যে এইভাবে যাদের রাতের পর রাত মেধা, পরিশ্রম, ক্যালকুলেশন, হ্যান শিক্ষা, সমস্ত কিছুকে স্যালিউট, যে আজকে তারা আমাদের এই জায়গাটা খুলে দিয়েছে, একদম একদম গোটা পৃথিবীর দ্বার খুলে দিয়েছে। I think this is the absolute globalization. Now we are globalized. দাও দুকলি গেয়েই দাও, তোমার যেটা পছন্দ। তুমি হুলো গাইবে না অস্থিরায়নায় গাইবে না? উনি শুধু লন্ডন থেকে বলেছেন যখন, আমি হুলোটা একটু গেয়ে দিই। একটা সেতে নিরেট দেয়াল অন্য ধারে সে, বর্ডারেতে স্বয়ং হুলো ভাবতে বসেছে। এক পাশেতে নিরেট দেয়াল অন্য ধারে সে, বর্ডারেতে স্বয়ং হুলো ভাবতে বসেছে। তার কিসের ব্যথা, কেনই বা তার স্বপ্নগুলো ছন্দ কাটা, তার কিসের ব্যথা, কেনই বা তার স্বপ্নগুলো ছন্দ কাটা, কেনই বা সে সন্ধ্যে সকাল কালো চাল বেজায় না কাল, চিনি মিনি মেনিরা সব খেলায় মেতেছে, হুলো ডুবতে বসেছে। আরেকদিন ভালো করে শোনাবো, গান শোনাবো। হ্যাঁ, একদিন হবে। আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আবার একদিন আমরা বসবো। আজকে আমরা এখানেই শেষ করছি। একদম একদম। যারা শুনলেন, যারা দেখলেন, প্রত্যেককে ধন্যবাদ। খুব ভালো থাকুন, শুভরাত্রি। এবং যারা মিস করেছেন তাদেরকে বলে দেবেন যে কি ওয়াচ পার্টিতে দেখে নিতে। ওয়াচ পার্টি এই কমেন্টস হচ্ছে এখনই, সেখানে ওরা পেয়ে যাবেন। গুড নাইট, টাটা। গুড নাইট।